আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কী অবস্থা সবার? কেমন আছে সবাই? ভয়েস ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু জানাও। আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা এবং স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা সবাই একটু জানাই দাও। আমরা হচ্ছে আজকে জৈব রসায়নের পরবর্তী এমসিকিউগুলো সলভ করবো। এর আগের ক্লাসে হচ্ছে খুব সম্ভবত আমার যতটুকু মনে আছে নাইট্রাইট এগুলো সব শেষ হয়ে গেছিল। আলোক সক্রিয় যৌগ কোণগুলা একে একে দেখাইছিলাম, সিলভার নাইট্রেটের কথাবার্তা বলছিলাম। এই পর্যন্তই যে অ্যালকাইনের এবং অ্যালকিনের শনাক্তকরণ পর্যন্ত আমরা আসছিলাম যতটুকু আমার মনে পড়ে। তো তোমরা আমাকে জানায় দাও যে আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা এবং স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই একটু জানায় দাও যে আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। ওকে, সব কিছু ক্লিয়ার আছে। আচ্ছা শোনো, যদি ক্লাস মাঝে মাঝে আটকায়, নেক্সট 5 থেকে 10 মিনিটে যদি ক্লাস আটকায় তাহলে এটা নিয়ে কোনো টেনশন নাই, কারণ ব্যাকগ্রাউন্ডে আমার একটা ইউটিউব ভিডিও আপলোড হচ্ছে। হাইস্ট 5 মিনিট একটু আটকাইতে পারে, খুব বেশি আটকাবে না। এরপরে ক্লাস স্মুথ পাবা যদি আটকায়, না আটকালে তো নাই। ওকে, তো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা কোন যৌগ শনাক্ত করা হয়, এটার মধ্যে একটু কথাবার্তা বাকি ছিল লাস্ট ক্লাসে। তো তোমরা জানো আমি হচ্ছে এগুলো সব নোট করে নিয়ে আসি তোমাদের জন্য, টাইম সেভ করার জন্য। তো এর মধ্যে আমরা চলো প্রশ্নটা আমাদের যাই। এই যে হাকেল তত্ত্বের প্রশ্নটা সবাই কিন্তু খেয়াল করো, হ্যাঁ হাকেল তত্ত্বের প্রশ্ন আসলে কিন্তু ভুল করো না। এরপরে যে ডুমা বিক্রিয়া মানে ডিকার্বক্সিলেশনে কিন্তু অ্যাটোজেট কথাবার্তা বলছি, নাইট্রাইল কার্যকরীমূলক কোনটা, আইসোনাইট্রাইল কোনটা সব কিন্তু বলছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই গুরুত্বপূর্ণ জিনিসটা। বলছিলাম যাদের মধ্যে একক বন্ধন তারা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, যাদের মধ্যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন তারা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং দ্বিবন্ধনের মধ্যে একটা পাই থাকে, একটা সিগমা থাকে, আর ত্রিবন্ধনের মধ্যে মাঝখানে একটা সিগমা, উপরে আর নিচে হচ্ছে পাই। আচ্ছা, এই যে দ্বিবন্ধন ত্রিবন্ধন এদেরকে বলতেছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এদের শনাক্তকরণ করার জন্য 2টা পরীক্ষা। দেখো আমি কিন্তু বলতেছি যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন শনাক্তকরণ করার জন্য 2টা পরীক্ষা, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, একটা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট সহ পরীক্ষা, যার নাম হচ্ছে বেয়ার পরীক্ষা। দেখো এটা কিন্তু অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট না, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। যেমনটা আমরা দেখছিলাম হচ্ছে কোন জায়গায়, আমরা দেখছিলাম হচ্ছে K2HgI4, মনে আছে কিনা? নেসলার বিকারক, নেসলার বিকারক ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ক্ষারীয় কি নেসলার বিকারের মধ্যে ক্ষারীয় থাকে, তাই না? K2HgI4। ওকে, তো এইখানেও সেম ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে হচ্ছে বেয়ার পরীক্ষা। ওকে, এখানে আমি যেটা বলতেছিলাম যে তুমি শনাক্তকরণ করার জন্য কমন বিকারক হচ্ছে এইটা, বাট অ্যালকিন থেকে যদি অ্যালকাইন আলাদা করতে চাও, অ্যালকিন থেকে যদি অ্যালকাইন আলাদা করতে চাও তখন কি লাগবে? এই অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট লাগবে, শুধু অ্যালকাইনের জন্য, অনলি অ্যালকাইন। এবং এইটার যে অধক্ষেপের বর্ণ তা হচ্ছে সাদা, এইটা জানতে হবে। তাহলে অ্যালকাইন শনাক্তকরণ করার জন্য অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট। ওকে, পারবো ইনশাল্লাহ। নেক্সট প্রশ্নটা দেখো, গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কার্বন আছে? তোমাদের প্রতি আমি প্রশ্ন করি, গ্লুকোজেরটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি 4টা, বলো তো ফ্রুক্টোজে কাইরাল কার্বন কয়টা? দেখি কে কে বলতে পারে। ফ্রুক্টোজে কাইরাল কার্বন কয়টা? দেখি কে কে বলতে পারে। দেখো আমাদের হচ্ছে গ্লুকোজের সংকেত এইটা, গ্লুকোজের সংকেত এইটা, খেয়াল করে দেখবা। এই যে এখানে কার্বন, কার্বনগুলো একটু মার্ক করে দেই তোমাদের। এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, আর উপরে দেখা যাচ্ছে এই কার্বনের 2টা হাতে অক্সিজেন, তাই এটা কাইরাল হবে না। এই কার্বনের 2টা হাতে হাইড্রোজেন, তাই কাইরাল হবে না। বাকি 4টা হচ্ছে কি? বাকি 4টা হচ্ছে কাইরাল কার্বন, 4 হাতে 4টা ভিন্ন জিনিস। আচ্ছা, এবং আমরা জানি যদি কাইরাল কার্বন সংখ্যা হয় n, তাহলে আলোক সমাণু সংখ্যা হয় 2 টু দি পাওয়ার n। তাহলে গ্লুকোজের আলোক সমাণু সংখ্যা হবে 16টি। গ্লুকোজের আলোক সমাণু সংখ্যা কত হবে বাচ্চারা?
16টি, ঠিক আছে। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে কাইরাল কার্বন হচ্ছে 3টি। আমরা জানি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের সমাণু, C6H12O6 দুইটা সেম, বাট একটা হচ্ছে অ্যালডোহেক্সোস আর একটা হচ্ছে কিটোহেক্সোস, ঠিক কিনা। এই যে ফ্রুক্টোজের কাইরাল কার্বন যদি 3টা হয় তাহলে আলোক সমাণু কয়টা হবে? 2 টু দি পাওয়ার 3 বা 8টি। এই দুইটা পড়া কিন্তু পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। পারবো সবাই ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ। এই এই গরু 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 এই গরু পাইছি, একটা গরু পাইছি। রাধিকা শর্মা, গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ সেম লেখছে 4। রাধিকা শর্মা ভুল, এই রাধিকা ভুল হয়েছে কিন্তু, গরু খুঁজে পাইছি। ফ্রুক্টোজে 3টা 4টা না। স্ট্রাকচারের ছবি আমি দিয়ে দিব ক্লাস শেষে, তোমাদের যে অনুশীলনী গ্রুপটা ফেসবুক প্লাস টেলিগ্রামে আমি একটা স্ট্রাকচারের ছবি দিব একদম দেখানো সহ, ওইখানে দেখতে পাবা যে ফ্রুক্টোজের আসলে 3টা, ঠিক আছে। ওকে, আমি এখানে স্ট্রাকচারটা আনি নাই, স্ট্রাকচারটা দিয়ে দিব। গ্লুকোজে 4টা বাট ফ্রুক্টোজে 3টা, এক জিনিস বললে ভুল হবে, গরু। সংকেত সেম, সংকেত সেম, বাট কাইরাল কার্বন কিন্তু সেম না। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন মূলকটি বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে? কোন মূলকটি বেনজিন চক্রের সক্রিয়তা বৃদ্ধি করে? তো আমি হচ্ছে এখানে অনেকগুলো কথাবার্তা লিখছি, একটা জিনিস তোমাদের বুঝাই। হ্যাঁ, একটা জিনিস তোমাদের বুঝাই। এটা হচ্ছে একটা বেনজিন। বেনজিনের 3টা অবস্থান আমি হচ্ছে প্রথমে বুঝাই। একটা হচ্ছে অর্থ, একটা হচ্ছে প্যারা, আর একটা হচ্ছে মেটা। আচ্ছা ভাইয়া, কখন অর্থ প্যারা মেটা হবে? যখন একের সাপেক্ষে 2 নাম্বার, মানে 1 নাম্বার কার্বনের সাপেক্ষে 2 নাম্বার কার্বনের প্রতিস্থাপক থাকবে, তার নাম হচ্ছে অর্থ পজিশন। একের সাপেক্ষে যদি 4-এ থাকে তার নাম হচ্ছে প্যারা, একের সাপেক্ষে যদি 3-এ থাকে তার নাম হচ্ছে মেটা। ওকে, তো খেয়াল করে দেখবা যে যখন আমি কোনো প্রতিস্থাপক আনবো, ওই প্রতিস্থাপকের ক্ষেত্রে 2টা জিনিস হইতে পারে। মনে করো আমি এখানে CH3 প্রতিস্থাপক আনছি বা CHO প্রতিস্থাপক আনছি, এখানে চিত্রটা কি CHO। এই প্রতিস্থাপকগুলোর মধ্যে 2 ধরনের ঘটনা ঘটতে পারে, হয় প্রতিস্থাপকটা ইলেকট্রন দিবে আর না হয় প্রতিস্থাপকটা ইলেকট্রন নিবে। কারা ইলেকট্রন দেয়? যারা একক বন্ধনযুক্ত কার্যকরী মূলক, যেমন CH3 দেখতেছো, এরপর বন্ড Cl, বন্ড OH, এদের মধ্যে দেখবা কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নাই। যাদের কার্যকরী মূলকে একক বন্ধন পাবা তারা বেনজিন বলয়ে ইলেকট্রন দেয়, বেনজিন বলয়ে ইলেকট্রন দেয়, যার কারণে অর্থ প্যারা, এটা অর্থ পজিশন, এটা এবং 2টা অর্থ পজিশন, এটার সাপেক্ষে এইটা, এটার সাপেক্ষে এইটা। এই যে অর্থ পজিশনগুলোতে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, ইলেকট্রন ঘনত্ব কি বেড়ে যায়, এটাকে আমরা বলতেছি বেনজিন বলয় সক্রিয় করতেছে। বেনজিন বলয় কি সক্রিয় করতেছে। বাট যেগুলো হচ্ছে কি আমাদের মেটা নির্দেশক, তারা বেনজিন বলয় থেকে ইলেকট্রন টান মেরে নিয়ে যায়, তীর চিহ্ন দেখো উপরের দিকে, তখন এই অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রনের ঘাটতি দেখা যায়। তাহলে আমি যদি বলি আগে এখানে ছিল 10টা, এখানেও ছিল 10টা, এখন 10 কমে হয়ে গেল 8, তাহলে আলটিমেটলি কি 10-এ বেশি। এখানে কিন্তু ইলেকট্রন বাড়েও নাই কমেও নাই, বাট অন্যগুলাতে কমে যাওয়া মানে কি এখানে অটোমেটিক বেড়ে যাওয়া। এর ইলেকট্রন বাড়েও নাই কমেও নাই, ম্যাটার ইলেকট্রন বাড়েও নাই কমেও নাই, বাট অর্থ প্যারাতে কমে গেছে, তার মানে কি সে অটোমেটিক বেড়ে গেল। এই জায়গাটা আমরা বলতেছি যে মেটা পজিশনে ইলেকট্রনের ঘনত্ব বেড়ে যাওয়া। তার মানে যখন আমরা এই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত কার্যকরী মূলক আনবো, যেমন সায়ানাইডে দেখো ত্রিবন্ধন, বুঝতে পারছো কিনা। তারপরে যে CHO হচ্ছে কি দ্বিবন্ধন। এই যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনগুলোর মধ্যে কি দ্বিবন্ধন ত্রিবন্ধনগুলোর মধ্যে কি ইলেকট্রন টেনে নেয়, মানে মেটা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়ে। আচ্ছা, এখন একটা ব্যতিক্রম তুমি পাবা যে এই যে Cl যখন পাবা, Cl হচ্ছে কি গ্রুপ নাম্বার 17 হ্যালোজেন। মনে রাখবা এটা হচ্ছে কি বেনজিন বলয় নিষ্ক্রিয় কারক। এছাড়া বাকি যত একক বন্ধন আছে, সবাই কি সক্রিয় কারক, ঠিক আছে। Cl একটা একটু ব্যতিক্রম সে মনে রাখবা, Clটা কি বেনজিন বলয় নিষ্ক্রিয় কারক, বাট বাকি যত একক বন্ধন পাবা সব হচ্ছে কি বেনজিন বলয় সক্রিয় কারক। কি এটা কোত্থেকে আসলো? ও একটা ভিডিও বানাইছিলাম বুঝছো, যে কত মার্ক পেলে তোমাদের চান্স হবে, এটা ভিডিও বানাইছিলাম, ইউটিউবে আপলোড হবে, যে কাটমার্কগুলো নিয়ে একটা অ্যানালাইসিস করছিলাম, এটা পেয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে, বুঝতে পারছো এটা? তাহলে আমাদের এটা আনসার কি হবে? CH3 বেনজিন বলয় সক্রিয়তা বৃদ্ধি করে। এটা ব্যতিক্রম হিসেবে মনে রাখবা, একক বন্ধন শুধুমাত্র, তারপরেও কি হ্রাস করে, কারণ এটা হ্যালোজেন। আচ্ছা, নিচের কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইল কি বলছিলাম গত ক্লাসে? ইলেকট্রনের প্রতি ফিলিয়া বা আকর্ষণ, তার মানে যার ইলেকট্রন নাই। অ্যামোনিয়াতে 1 জোড়া মুক্ত ইলেকট্রন, পানিতে 2 জোড়া,
এই যে ওইটা দেখতেছো 2 জোড়া, 1 জোড়া মাথার মধ্যে দেখা যাচ্ছে -OH। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড 3+3 মানে কি মাত্র 6টা, তার মানে তার ইলেকট্রনের ঘাটতি। এরকম আর কে পাবো? সালফার ট্রাইঅক্সাইড পাবো, সালফার ডাইঅক্সাইড পাবো, BF3 পাবো। এগুলোও কি হবে? ইলেকট্রোফাইল হবে, রাইট? বুঝতে পারতেছি আমরা সবাই? বুঝতে পারতেছি সবাই? দূর বারবার এখানে চাপ দিচ্ছি। আচ্ছা, তাহলে এটাও দেখা নিয়ে আসছি আমি। এই দেখতেছো এই 3টা হচ্ছে নিউক্লিওফাইল, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ। আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের চিত্রটাকে দেখাই দিচ্ছি, মাঝখানে অ্যালুমিনিয়াম, 3টা ক্লোরিন, তাহলে 2টা ইলেকট্রনের ঘাটতি, এই 2টা ইলেকট্রন সে কারো কাছ থেকে নিবে, তাই সে হচ্ছে ইলেকট্রোফাইল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ? সাইক্লোহেক্সেন, সাইক্লোপ্রোপেন, ন্যাপথালিন না ফিউরান? তোমাদের প্রতি আমি একটা প্রশ্ন করি, তোমরা আমাকে বলো তো এই যৌগটা বিষম চাক্রিক হবে কিনা? হ্যাঁ বা নাতে উত্তর দাও। যারা ক্লাসে আসো হ্যাঁ বা নাতে উত্তর দাও। এই যে একটা চিত্র আঁকছি, এই যৌগটা বিষম চাক্রিক হবে কিনা হ্যাঁ বা নাতে উত্তর দিবা, ব্যাখ্যা করার দরকার নাই, জাস্ট হ্যাঁ বা নাতে উত্তর দাও। ঠিক আছে? আচ্ছা, ঋতু বলছে হবে না, তানজিনা বলছে হবে না, আর কে কে আছে দেখি, এটা বিষম চাক্রিক যৌগ হবে কিনা। আচ্ছা, তোমরা তো পড়ছো যে বিষম চাক্রিক হওয়ার জন্য কি কার্বন ছাড়া অন্য যে কোনো মৌল যখন থাকে তখন তাকে বিষম চাক্রিক যৌগ বলে। তো বিষম চাক্রিক হবে না কেন? ফেনল বিষম চাক্রিক হওয়া উচিত না? হওয়া উচিত কিনা? এই যে রিমু বলছে না, হ্যাঁ জানি কে বললো? এই একটা হ্যাঁ পাইছিলাম তো, হ্যাঁ কই? এটা একটা হ্যাঁ আমি পাইছিলাম, ইস নামটা হারায় ফেললাম রে, একটু গালাগালি করতে পারতাম, বকাবকি করতে পারতাম। আচ্ছা, একটু সবাই একটু খেয়াল করো, আমি একটু চিত্রটা দেখাই তোমাদের, যারা হ্যাঁ বলতে চাইছিলা তোমাদের জন্য একটু খেয়াল করো। বিষম চাক্রিক যৌগ কোনটা হবে? যখন মূল চক্রে কার্বন ছাড়া অন্য কেউ ঢুকে যাবে তখন তার নাম হবে বিষম চাক্রিক যৌগ। এই যে একটা উদাহরণ দিলাম, মনে করো একটা যৌগ, এই যে চক্র, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এইটাও কিন্তু চক্রের অংশ। মূল চক্রে ঢুকে গেছে কি? অক্সিজেন। মূল চক্রে অক্সিজেন ঢুকে গেছে, বুঝছো কিনা কথাটা? মূল চক্রে এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। মূল শিকলে যখন কার্বন ছাড়া অন্য কেউ ঢুকবে তখন তার নাম কি হবে? বিষম চাক্রিক যৌগ। তখন তার নাম কি হবে? বিষম চাক্রিক যৌগ। আমি যদি বলি এই চিত্রটা, এইখানে অক্সিজেন তো মূল শিকলের বাইরে, মূল শিকলে তো কার্বনই আছে, এটা হচ্ছে পার্শ্ব শিকল, তাই ভুলেও এই কাজটা করবা না। কিছু উদাহরণ মুখস্থ রাখবা, ফিউরান, থায়োফিন, পাইরোল, পিরিডিন। আমি যে নামগুলো বললাম এগুলো মুখস্থ রাখো। দেখো, ফিউরান, থায়োফিন, পাইরোল, পিরিডিন, মুখস্থ। ফিউরান, থায়োফিন, পাইরোল, পিরিডিন, এই 4টা যদি থাকে সেগুলো হচ্ছে বিষম চাক্রিক যৌগ বা হ্যাটারো অ্যারোমেটিক যৌগ। বিষম চাক্রিক যৌগ বা হ্যাটারো অ্যারোমেটিক যৌগ, পাইরোল, পিরিডিন, থায়োফিন, ফিউরান, এগুলো হচ্ছে বিষম চাক্রিক যৌগ বা হ্যাটারো সাইক্লিক বা হ্যাটারো অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে? ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো, টটোমারিতা প্রদর্শন করে কোন যৌগটি? তো আমরা হচ্ছে আশেপাশে কিছু বাচ্চা কাচ্চা দেখতে পাই যারা সারাদিন হচ্ছে দৌড়াদৌড়ি করে, তাদেরকে আমরা বলি হচ্ছে টটো কোম্পানি। ঠিক আছে না তানবীর? তুমি টটো কোম্পানি না? এই যে আমার সামনে বসে আছে টটো কোম্পানি, সারাদিন শুধু দৌড়াদৌড়ি করে, মানে ঘরে বসে যেতে ভালো লাগে না, শুধু বাইরে বাইরে ঘুরে। তো টটো কোম্পানি থেকে আমরা একটা পড়া দেখবো, সেটা হচ্ছে টটোমারিতা বা হচ্ছে টটোমারিজম। যে কার্যকরী মূলক এক জায়গা থেকে আরেক জায়গায় লাফায় তার নাম হচ্ছে টটোমারিতা বা টটোমারিজম। এটাকে বলা হয় গতিশীল কার্যকরী মূলক। কি বলা হয় এটাকে? গতিশীল কার্যকরী মূলক সমানুতা। এটা নিয়ে আমি ব্যাখ্যা নিয়ে আসছি, খেয়াল করো। এটা হচ্ছে একটা প্রোপাননের সংকেত, আমি আরো সুন্দর করে দেখাই, এখানে ভাঙা লেখা CH3CO CH3, এর নাম হচ্ছে প্রোপানন, বা এই বলো প্রোপাননের আরেকটা নাম কি? এসিটোন। কি নাম? এসিটোন। এর একটা বিশাল ব্যবহার আছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক, সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক। ঠিক আছে? আচ্ছা, এই প্রোপানন বা এসিটোনে দেখতেছো সিও বন্ধন আছে, এই সিও বন্ধনের মধ্যে একটা হাইড্রোজেন চলে যায়, এই যেভাবে হাইড্রোজেনটা কি চলে যায় এখানে, আর এখানে একটা দ্বিবন্ধন তৈরি হয়, যার ফলে এখানে একই সাথে অ্যালকোহল একই সাথে অ্যালকিন তৈরি হয়।
এই যৌগটার নামের মধ্যে দেখো একই সাথে অ্যালকিন আছে, একই সাথে অ্যালকোহল আছে, তাই এর নাম হচ্ছে অ্যালকিনল যৌগ বা ইনল যৌগ। কি নাম তার নাম? ইনল যৌগ। যৌগটা আগে ছিল কিটোন, প্রোপানন আগে ছিল কিটোন, এখন হয়ে গেছে ইনল, তাই এই সমাণুতাকে বলা হয় কিটো ইনল সমাণু। টটোমারিজমকে কি বলা হয়? টটোমারিজমকে কি বলা হয়? কিটো ইনল সমাণু। প্রশ্ন হচ্ছে এই সমাণুতা কারা দেখাবে? তোমরা কমেন্ট করো তো, কিটো ইনল সমাণুতা এটা কারা দেখাবে বা টটোমারিজম কারা দেখাবে? দেখি কে কে জানে। বেসিকটা তো বুঝছো যে প্রোপানন কেন হচ্ছে টটোমারিটা দেখায়, কারণ হচ্ছে কি এটা গতিশীল কার্যকরী মূলক ছিল কিটোন, হয়ে গেল ইনল, চেঞ্জ হয়ে গেছে গতিশীল কার্যকরী মূলক সমাণু। তোমাদের মধ্যে প্রশ্ন, দেখি বলতে পারো কিনা কারা, কোন কোন যৌগগুলা কারা হচ্ছে টটোমারিজম দেখাবে, দেখি বলতে পারো কিনা। নেক্সট একটা যৌগ দেওয়া আছে, এই যৌগে কেন্দ্রীয় মৌলের জারণ মান কত? এই যৌগে কেন্দ্রীয় মৌলের জারণ মান কত? খুবই ইজি আসলে, এটা খুব কঠিন বিষয় না। খেয়াল করে দেখো, এই যে C2H2, C2H2 তার মানে হচ্ছে দুইটা কার্বন এবং দুইটা হাইড্রোজেন। আচ্ছা, তাহলে যদি দুইটা হাইড্রোজেনের জন্য +2 হয়, দুইটা হাইড্রোজেনের জন্য +2 হয়, তাহলে দুইটা কার্বনের জন্য কত? -2। দুইটা হাইড্রোজেনের যদি হয় +2, তো দুইটা কার্বনে কত হবে? -2। তাহলে একটা কার্বনে কত? -1। এইটাই বলছে যে কেন্দ্রীয় মৌলের জারণ মান কত? আনসার হবে কি? -1, -1। ঠিক আছে, এখানে -4 দেওয়া, কিন্তু আনসার কত হবে? -1। ঠিক আছে, এই হচ্ছে কথাবার্তা। ওকে, বুঝতে পারছো কিনা? এখন তোমরা একটু খেয়াল করতে পারো যে আমাদের কি জিজ্ঞেস করছে? জারণ মান জিজ্ঞেস করছে। বুঝতে পারছো? জারণ মান জিজ্ঞেস করছে কিন্তু, ওকে, যোজ্যতা বা যোজনী কিন্তু জিজ্ঞেস করে নাই। সকল জৈব যৌগে কার্বনের যোজনী কত হবে বলো? সকল জৈব যৌগে কার্বনের যোজনী কত হবে? যোজনী বা যোজ্যতা মানে হচ্ছে কয়টা হাত। কথা বুঝতে পারছো আমি কি বলছি? যোজনী বা যোজ্যতা মানে হচ্ছে, এই একজন ভুল করছে, দাঁড়াও একটু কারেকশন করে দিই। তানজিনা লেখছো কিটোন ইথার সেকেন্ডারি অ্যামিন, এই একটু বিশাল বড় ভুল করছে। মেটামারিজম যারা দেখায়, মেটামারিজম দেখায় হচ্ছে যারা দ্বিযোজী কার্যকরী মূলক। সবাই একটু খেয়াল করো, স্টুডেন্টটা ভুল করছে তাই ভুলটা ধরাই দিচ্ছি। দ্বিযোজী কার্যকরী মূলক, দ্বিযোজী কার্যকরী মূলক কারা আছে? COC, ক্ল্যাশ অফ ক্ল্যান, তাই না? এর নাম কি? ইথার। এরপরে সেকেন্ডারি অ্যামিন, যেটা সেকেন্ডারি অ্যামিন মানে কি? যেই অ্যামিনের দুইটা হাত খালি। যে অ্যামিনে কয়টা হাত খালি? দুইটা হাত খালি। আবার কিটোন, যেটা কিটোন মানে কি? দুইটা হাত খালি। এই যে দ্বিযোজী কার্যকরী মূলক মানে কি? এর দুইটা হাত খালি। এটা মনে রাখা যায় কষাই দিয়া। ডাক্তারদের সবাই কি বলে? কষাই বলে। তো কতে হচ্ছে কি? কিটোন, শতে হচ্ছে কি? সেকেন্ডারি অ্যামিন, ইতে হচ্ছে কি? ইথার। এই যে মেটামারিজম এই তিনটা কার্যকরী মূলক দেখায়। আর টটোমারিজম কোনগুলা? কার্বনিল যৌগ যেগুলা সেগুলা। বুঝতে পারছো? তানজিনা, এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না, আমি কারেকশন করে দিলাম। এবং আরেকটা শর্ত হচ্ছে কি? আলফা হাইড্রোজেন থাকতে হবে। আলফা হাইড্রোজেন থাকতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন উত্তর দিচ্ছ তোমরা যে সকল জৈব যৌগে কার্বনের যোজ্যতা হবে 4 বা যোজনী হবে 4। ভেরি গুড, স্টুডেন্টরা ভালোই পারে। কোন মূলকটি বেনজিন চক্রে মেটা নির্দেশক? দেখো বলছিলাম যাদের মধ্যে একক বন্ধন তারা হচ্ছে আমাদের কি বলে অর্থ এবং তারা নির্দেশক। এই যে বন্ড CH3 সব হচ্ছে একক বন্ধন, রাইট? OCH3 দেখো, OCH3 সব দেখো একক বন্ধন, কোনো দ্বিবন্ধন নাই। অনেকে অক্সিজেন দেখে মনে করে দ্বিবন্ধন মনে হয়, অক্সিজেনের সাথে সব একক বন্ধন। এখানে এই দেখো NHCH3 সব একক বন্ধন, একমাত্র এই SO3H কি দ্বিবন্ধন আছে। তার মানে এটা হচ্ছে মেটা নির্দেশক। শর্টকাট শিখাই দিলাম। দ্বিবন্ধন থাকলে সেটা কি? সেটা হচ্ছে মেটা নির্দেশক। আর একক বন্ধন থাকলে সেটা কি? অর্থপ্যারা নির্দেশক। পরের প্রশ্নটা খেয়াল করো, ফ্রিয়ন 12 এর সংকেত কোনটি? গত ক্লাসে শিখাইছিলাম না যে কিভাবে সংকেত বের করে? 90 যোগ করবা, 90 যোগ করার পরে যে সংখ্যাটা পাবা, যেমন 12 সাথে 90 যোগ করলে পাবা 102। প্রথমটা কার্বন, দ্বিতীয়টা হাইড্রোজেন, লাস্টেরটা হচ্ছে ফ্লোরিন। যেহেতু এটা CFC সংকেত, তার মানে এখানে কোনো হাইড্রোজেন থাকবে না, হাইড্রোজেন থাকবে হচ্ছে HCFCর মধ্যে। তাহলে দেখো কার্বনের 4টা হাত, 2টা হাত নিল ফ্লোরিন, 2টা হাত নিল ফ্লোরিন, বাকি হাতগুলো ক্লোরিন দ্বারা ফিল আপ করবো। তাহলে সংকেত হচ্ছে CF2 CL2 CF2 CL2 CF2 CL2 বা CCl2 একটু, যেটাই বলো। বুঝতে পারছো? এই জিনিসটা ক্লিয়ার কিনা সবাই জানো তো বাচ্চারা? NH4CNO, এখান থেকে NH2CO, NH2 মানে ইউরিয়া তৈরি হয়েছে। অ্যামোনিয়াম সায়ানেট থেকে
ইউরিয়া তৈরি হয়। দেখো এখানেও 2টা নাইট্রোজেন, এখানেও 2টা নাইট্রোজেন, এখানে 4টা হাইড্রোজেন, এখানেও 4টা হাইড্রোজেন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা অক্সিজেন, একটা অক্সিজেন। তার মানে হচ্ছে এইটা যা এটা তা, শুধু তাপ দেওয়ার কারণে চেঞ্জ হয়েছে। এর নাম হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া, সেম টু সেম আছে, তাই এর নাম হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। ঠিক আছে, বুঝতে পারছো? নিচের কোনটি অর্থপ্যারা নির্দেশকমূলক? অর্থপ্যারার জন্য একক বন্ধন থাকতে হবে, দ্বিবন্ধন থাকলেই সমস্যা। এই দেখো NH COCH3, খেয়াল করছো কিনা? NH COCH3, তার মানে হচ্ছে এই যে অক্সিজেন এর মধ্যে কিন্তু একক বন্ধন, দ্বিবন্ধন কিন্তু না। তাহলে এই জন্য কি অর্থপ্যারা। বাকি সবগুলো দেখো NO2 নাইট্রেট দ্বিবন্ধন, নাইট্রোমূলক যেটা নাইট্রো যেটা দ্বিবন্ধন, CHO দ্বিবন্ধন, CHO দ্বিবন্ধন, COOH তো দ্বিবন্ধন আছে জানোই। তাহলে এই সবগুলা কি মেটা নির্দেশক। আর সবার লাস্টেরটা কি, যেহেতু একক বন্ধন সেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক। অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে। এই দেখো এটাও কিন্তু লিখে নিয়ে আসছি। এই যে দেখো এই সবগুলোর মধ্যে দ্বিবন্ধন, তাই হচ্ছে মেটা নির্দেশক। এর মধ্যে একক বন্ধন, তাই কি অর্থপ্যারা নির্দেশক। ওকে, একটা যৌগ আছে আমাদের কাছে CH3 CH2 CH CH3 CHO। জিজ্ঞেস করছে আমাদের যৌগটির ইউপেক নাম কি, যৌগটির ইউপেক নাম কি। তো আমি এটাকে একটু সাজায় লিখছি। এই যে CH3 যেটা সাথে লেখা এটাকে মাথার উপরে লিখছি, CH3 যেটা সাথে লেখা এটা কি লিখছি, মাথার উপরে লিখছি। এরপর আমরা জানি যে কার্যকরী মূলক থেকে আমরা হচ্ছে নামকরণ করব, কার্যকরী মূলক থেকে নাম্বারিং করব, ঠিক কিনা? তাহলে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। উপরে কেন গেলাম না? কারণ আমরা লম্বা শিকলটা ধরবো, লম্বা শিকল। তো 4টা কার্বন, তার মানে এর নাম হবে বিউট দিয়া। 4টা কার্বন, তাই এর নাম হবে কি দিয়া? বিউট দিয়া। আমি অপশনের দিকে তাকায় দেখলাম সবগুলাই বিউট, সবগুলাই বিউট। কিন্তু এখানে যেহেতু CHO আছে, কোনো অ্যাসিড টেসিড তো আর নাই, তাই সবার আগে বিউটানোইক অ্যাসিডটা কেটে দিলাম। হয় এই বিউটানেল হবে, নয় এই বিউটানেল হবে, আর না হয় এই বিউটানেল হবে। এই দিক দিয়ে দেখার সময় দেখলাম 2 নাম্বার কার্বনে মিথাইল আছে, এবং 1 নাম্বার কার্বনে কি এই যে অ্যালডিহাইডের যে L মূলকটা বিউটানেল L, 1 নাম্বার কার্বনে L, আর 2 নাম্বার কার্বনে কি মিথাইল। তাহলে 2 মিথাইল ঠিক আছে, বিউটানেলও ঠিক আছে। কথা খেয়াল করো কিন্তু, কথা খেয়াল করো কিন্তু, অপশনগুলো একটু ডিল করো, অপশনগুলো ডিল করো। যে 2 মিথাইল ঠিক আছে, আবার বিউটানেলও ঠিক আছে। একটার মধ্যে লিখছে বিউটানেল 1, একটার মধ্যে লিখছে শুধু বিউটানেল। এই ক্ষেত্রে আমরা কোনটা আনসার নিব? একটা মধ্যে দেখো কি লিখছে শুধু বিউটানেল, একটা মধ্যে লিখছে বিউটানেল 1। তো যেহেতু আমরা জানি যে কার্বন যুক্ত কার্যকরী মূলক যেগুলো আছে, যেমন হচ্ছে অ্যাসিড, তারপর হচ্ছে এই যে অ্যালডিহাইড দেখলাম CHO, এখান থেকে 1 নাম্বার কার্বনের নাম্বারিং আমরা করি। তাই এখানে এক্সট্রা করে কি আর 1 বলার প্রয়োজন নাই, শুধু কি বিউটানেল বললেই হয়ে যাবে। অ্যাসিডের ক্ষেত্রে এক্সট্রা করে 1 উইক অ্যাসিড বলার প্রয়োজন হয় না, কারণ অ্যাসিড যেই কার্বনে যুক্ত আছে সেটাই 1 নাম্বার কার্বন। COOH CHO এটা যেই কার্বনে যুক্ত আছে সেটাই 1 নাম্বার কার্বন। আর এক্সট্রা করে কি 1 বলার প্রয়োজন নাই। এটা তো ভুল, 3 মিথাইল বিউটান তো আর না, 3 মিথাইল তো আর না, 2 মিথাইল হবে। কথা বুঝতে পারছো? এ বাচ্চারা বুঝতে পারছো? দেখো তো ওকে। এই তোমরা আবার কি নিয়ে কমেন্ট করা শুরু করছো? এই বলো এটা বুঝছো কিনা, মানে এই প্রশ্নটা বুঝতে পারছি কিনা, জাস্ট এটা হচ্ছে জানো এই প্রশ্নটা বুঝতে পারছি কিনা, যে কেন হচ্ছে আমরা 1টা নিলাম না, কেন শুধু বিউটানেলটা নিলাম। কারণ এরকম যখন কার্যকরী মূলক থাকবে তখন হচ্ছে কি ওইটাকে 1 নাম্বার কার্বন ধরা হয়, তাই এক্সট্রা করে আর 1 বলার প্রয়োজন নেই। এই ঝগড়া লাগলো আবার কে? এই ঝগড়া বাদ দাও, ক্লাস বুঝতেছো কিনা বলো? ওকে, বুঝতে পারছো। নেক্সট খেয়াল করো সবাই। কার্বনায়ন কোনটি? একটা সহজ টেকনিক দিয়ে দিই। কার্বন মাথার মধ্যে আয়ন, কি আয়ন? নেগেটিভ আয়ন। তাহলে ভাই পজিটিভটার নাম কি হবে? কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন। ঠিক আছে, যদি কার্বনের মাথায় প্লাস থাকে তার নাম কার্বোক্যাটায়ন, কার্বনের মাথায় মাইনাস থাকলে তার নাম হচ্ছে কার্বনায়ন। এর চেয়ে সহজ প্রশ্ন দুনিয়ায় নাই। CH3CH ডাবল বন্ড CH2 প্লাস HBr। এই যে দেখতেছো অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া, মনে পড়ে কিনা? মার্কোনিকভের বিক্রিয়া। স্কুলে তো পড়ায় নাই, কলেজে থাকার সময় স্যাররা হাতে ধরে ধরে পড়াইতো ওই বিক্রিয়া, কারণ HSC-তে খুব আসে। এটা যদি কেউ ভুল করে সে হচ্ছে 1 নাম্বারের বলদ, ঠিক আছে? তাও আমি আরেকবার বোঝাই দিচ্ছি।
তা আমি আরেকবার বুঝাই দিচ্ছি। এই কার্বন আয়ন তো বুঝছো, কার্বন প্লাস অ্যানায়ন মাথার মধ্যে মাইনাস, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, সব লেখা আছে ভাই। এত সুন্দর করে ক্লাস নোট এই যাবৎকালে কেউ অনুসরণী সলভ ক্লাসে আনছে কিনা আমার জানা নাই। এত সুন্দর করে হ্যান্ড নোট এই যাবৎকালে কেউ অনুসরণী ক্লাসে আনছে কিনা আমার জানা নেই। আচ্ছা, এই আমি কি আরেকটা প্রশ্নে চলে গেলাম নাকি? দাঁড়াও, প্রশ্ন মনে হয় পরেরটা। আচ্ছা সমস্যা নেই, আমি এখানেই লিখে লিখে পড়াবো। না, ওই প্রশ্নটা মনে হয় সলভ আমি আনি নাই, বেশি সহজ প্রশ্ন তো এজন্য আনি নেই। আচ্ছা সমস্যা নেই, খেয়াল করো সবাই, বেশি সহজ প্রশ্নের আবার ব্যাখ্যা আনি নেই। খেয়াল করো, এই যে HBr, এটাকে আমরা অপ্রতিসম বিকারক কেন বলতেছি? এটা ভাঙলে H প্লাস হয় আর Br মাইনাস হয়, মানে প্লাস আর মাইনাস দুইটা ভিন্ন জিনিস না, তাই তার নাম হচ্ছে অপ্রতিসম বিকারক। আচ্ছা, এটাকে আমরা অপ্রতিসম অ্যালকিন কেন বলতেছি? কারণ এই কার্বনের 2 হাতে হাইড্রোজেন আর এই কার্বনের 1 হাতে হাইড্রোজেন আর 1 হাতে CH3, মানে এই দ্বিবন্ধনের 2 পাশে কার্বনের হাইড্রোজেন সংখ্যার মধ্যে কি আছে? ভিন্নতা আছে। আবার কার্বনের সংখ্যাও ভিন্নতা আছে, এক পাশে একটা আরেক পাশে 2টা। এই জন্য 2 পাশে যেহেতু সেম না, 2 পাশে সেম হলে তাকে আমরা বলি প্রতিসম। যেমন ব্যাঙ হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানুষ কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। 2 পাশে সেম না থাকলে তাকে আমরা কি বলি? অপ্রতিসম যৌগ। তাহলে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিক্রিয়ায়, অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় মার্কোনিকভের নীতি ফলো করে। মার্কোনিকভ কি বলছে? মার্কোনিকভ বলছে যার যত আছে তারে তত দাও। মানে কি? আমরা এই হাইড্রোজেনটা কাকে দিতে চাইবো? মনে করো আমি তোমারে বললাম 100 টাকা আছে, কারে দিবা? যে গাড়ি নিয়ে ঘুরে তারে দিবা, নাকি যে গরিব ফকির নিয়ে তারে দিবা? অবশ্যই যে ফকির নিয়ে তারে দিবা। তাহলে আমি তোমার প্রশ্ন করি, এই হাইড্রোজেনটা কারে দিবা? যার হাইড্রোজেন বেশি তারে দিবা, না যার কম তারে দিবা? যে বেশি তার তো আছে, তার তো দেওয়া দরকার নাই, কিন্তু মার্কোনিকভ বলছে তারই দাও। মার্কোনিকভ কি বলছে? তারই দাও। তাহলে এই যে হাইড্রোজেনটা, যার হাইড্রোজেন আছে তাকে দেওয়া হয়, যার হাইড্রোজেন আছে তাকে দেওয়া হয়। আর এই যে ব্রোমিন, যার হাইড্রোজেন নাই তাকে দেওয়া হয়। বুঝছো কিনা? মানে যার হাইড্রোজেন বেশি তারই হাইড্রোজেন দিচ্ছে। ব্রোমিনটা চলে যায় 2 নাম্বার কার্বনে, এর নাম হচ্ছে 2-ব্রোমোপ্রোপেন। বুঝছো কিনা? 2 নাম্বার কার্বনে ব্রোমিন আসবে, এই জিনিসটা বুঝলেই এই প্রশ্নের আনসার শেষ। 2 নাম্বার কার্বনে ব্রোমিন আসবে, 2 নাম্বার কার্বনে ব্রোমিন আসবে, তাই হচ্ছে এটাকে আমরা বলতেছি কি? 2-ব্রোমোপ্রোপেন। ক্লিয়ার? দেখো তো এই পড়াটা গুণগত রসায়নে পড়া হয়েছে কিনা, জাস্ট এইটুকু বলো যে এটা তুমি গুণগত রসায়নে পড়ছো কিনা। তরল পদার্থের মিশ্রণে উপাদানগুলো স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি সেলসিয়াসের কম হলে আংশিকের ক দিয়া মনে রাখতে বলছিলাম কম, আংশিকের ক দিয়া মনে রাখতে বলছিলাম কম। তাহলে এই 40 ডিগ্রি সেলসিয়াসের কম হইলে আংশিক পাতন। তোমাদের প্রতি প্রশ্ন, 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি যদি হয় তখন সেটা কি হবে? কম না বেশি? মানে আংশিক না কোনটা? মনে করো 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি হইল, তখন তুমি কোন পাতন করবা? আচ্ছা, প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ পদ্ধতি কোনটি? এটা কোন টপিক থেকে প্রশ্ন? শনাক্তকরণ টপিক থেকে প্রশ্ন। তো আমি যেই কাজটা করব, এই যে আমরা যখন এক টানে পড়তেছি সকল শনাক্তকরণ একসাথে দেখাবো, এখানে দেখাবো না, নেক্সট ক্লাসে। প্রথমেই ক্লাস শুরুই করবো হচ্ছে শনাক্তকরণ থেকে, A to Z জৈব যৌগে আমরা বেসিক ক্লাসে যেভাবে পড়াই না জৈব রসায়ন, এইভাবে আগে শনাক্তকরণটা পড়ায় নিব, এরপর প্রত্যেকটা এমসিকিউ আলাদা করে দেখাবো। শনাক্তকরণ এখন দেখা মাত্র আমরা স্কিপ করব, এটা আলাদা টপিক, ম্যাথের মতো গুরুত্ব দিয়ে পড়তে হবে। ওকে, ক্লিমেনসন বিজারণে বিজারক কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লিমেনসন বিজারণে আসলে কি হয়? বিজারণে আসলে কি হয়? বিজারণে হাইড্রোজেন যোগ হয় আর জারণে অক্সিজেন যোগ হয়। আমরা জানি জারণ মানে অক্সিজেন দ্বারা জারিত করা, তাহলে জারণে অক্সিজেন যোগ হয় আর বিজারণে হাইড্রোজেন যোগ হয়, রাইট? তাহলে এই যে দেখতেছো এর নাম হচ্ছে কার্বনিল মূলক। এই কার্বনিল মূলকে যখন আমি হাইড্রোজেন যোগ করব, কার্বনিল মূলকে কি করব? হাইড্রোজেন যোগ করব, তখন তার নাম হবে ক্লিমেনসন বিজারণ। বিকারক হচ্ছে জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl, এবং এইখানে অক্সিজেনের জায়গায় ঢুকবে কে? অক্সিজেনের জায়গায় ঢুকবে হচ্ছে হাইড্রোজেন, এবং এটা তৈরি হবে মিথিলিন মূলক। কি মূলক হবে? ছিল কার্বনিল মূলক, হয়ে গেল মিথিলিন মূলক। কয়েকটা প্রশ্ন আসবে এখান থেকে যে অ্যালকেন প্রস্তুতি হয় কোনটি দ্বারা? দেখো এটা অ্যালকেন কেমনে, এটা অ্যালকেন কেমনে আমি তোমাকে বললাম। HCHO নাম কি? ফর্মালডিহাইড বা মিথানেল। এইখানে আমি বিজারণ করলাম, কি বিজারণ করছি? ক্লিমেনসন বিজারণ, এই বিক্রিয়কগুলা দিয়া।
এই সিও চলে গিয়ে কি আসবে, CH2 আসবে, অক্সিজেন চলে গিয়ে হাইড্রোজেন ঢুকবে। দেখো তার যৌগটার নাম কি হয়, CH4 হয়ে যাবে না? আগে থেকেই দুইটা হাইড্রোজেন ছিল, নতুন করে আরো দুইটা হাইড্রোজেন আসলো, হয়ে গেল CH4। তার মানে ক্লিবেনসন বিজারণ পদ্ধতিতে অ্যালকেন প্রস্তুত হয়। এবং এখানে বিক্রিয়ক কে, বিক্রিয়ক হচ্ছে আমাদের কার্বনিল যৌগ। উৎপাদ কি, উৎপাদ হচ্ছে অ্যালকেন। এখানে আমাদের প্রভাব, এখানে প্রভাবক হিসেবে কাকে ব্যবহার করা হচ্ছে, জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl, এইচডি বা মার্কারিকে বলা হয় অ্যামালগাম। জিঙ্ক অ্যামালগাম ও গাঢ় HCl বিক্রিয়াটার মেকানিজম কি, বিজারণ বিক্রিয়া। ঠিক আছে, এই কয়েকটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে পারে। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে যে নিচের কোন বিক্রিয়ায় কার্বনিল মূলক মিথিলিন মূলকে পরিণত হয়। এই CH2 মানে কি, মিথিলিন। কথার ভালো মতো শোনো, মিথিলিন। তার কার্বনিল মূলক পরিণত হচ্ছে মিথিলিন মূলকে, এর নাম হচ্ছে ক্লিমেনসন বিজারণ। ঠিক আছে, অনেকগুলো প্রশ্ন আমরা শিখে ফেললাম। রেকটিফাইড স্পিরিট কি, আমি বারবার বলি, রেকটিফাইড স্পিরিট তুমি প্যাস খাবা কোন জায়গায়, এই ইথানল না মিথানল, এটা প্যাস খাবা। সবার আগে মাথায় রাখবা এটা হচ্ছে ইথানল। এরপর পানির পরিমাণটা মনে রাখবা 4.4%, বাকিটা 100 থেকে বিয়োগ করবা। 100 মাইনাস 4.4 মানে কি, 95.6%। মাঝে মাঝে অপশনে স্যাররা 96.5 দেওয়া দেয়, তো এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো সুযোগ নাই, কারণ পানি যদি 4.4 হয় তাহলে 96.5 তো হওয়ার সুযোগ নাই, 95.6। এটা কিন্তু ইথানল, মিথানল কিন্তু না, মিথানল কিন্তু না। ঠিক আছে, কেউ কি বলতে পারবা রেকটিফাইড স্পিরিটের তোমার হচ্ছে স্ফুটনাঙ্ক কত, দেখি কেউ বলতে পারে কিনা। রেকটিফাইড স্পিরিটের স্ফুটনাঙ্ক কত, দেখি কেউ জানে কিনা। কোনটি মিথাইল কার্বিনল, এইখান থেকে আমার দেখবা নোট করা আছে, আমি এটা নোটে নিয়ে আসছি। কোনটি মিথাইল কার্বিনল, খুবই সুন্দর একটা প্রশ্ন, এখান থেকে খেয়াল করো। এটা হচ্ছে আমাদের নামকরণের একটা পড়া। আমরা জানি নামকরণের মধ্যে কিছু টপিক আছে, একটা হচ্ছে উদ্ভূত পদ্ধতিতে নামকরণ, একটা হচ্ছে জাতক পদ্ধতিতে নামকরণ, একটা হচ্ছে ইউপেক বা আধুনিক পদ্ধতিতে নামকরণ। উদ্ভূত আসলে কি, উদ্ভূত হচ্ছে তোমার ওই যে ফর্মিকা, ফর্মিক অ্যাসিড, পিঁপড়া বা ভীমরুলকে বলা হয় ফর্মিক যে নামটা। তো যেহেতু পিঁপড়া বা ভীমরুলের গ্ল্যান্ডে হচ্ছে এই অ্যাসিডটা পাওয়া যায়, তাই তার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। একইভাবে হচ্ছে জলে, কোনো কিছু যখন জলে তখন তাকে বলা হয় কি, ওই যে ইথেন মিথেন এগুলো জলে, তাই নাম দিয়েছে মিথেন ইথেন, এই নামগুলা। ইথেন, গ্রিক ইথেন মানে হচ্ছে জলা। তো এইগুলো হচ্ছে উদ্ভূত পদ্ধতিতে একটা জায়গা থেকে নাম আসছে আর কি। আরেকটা হচ্ছে জাতক পদ্ধতি। এই দেখতেছো আমাদের এখানে কার্বনিলের যে বিষয়টা, কার্বনিলের যে বিষয়টা দেখো, একটা হচ্ছে কার্বিনল, আরেকটা হচ্ছে কার্বনিল। তো তোমরা যে জায়গায় পেস খাও, তোমরা কার্বিনল আর কার্বনিলকে এক জিনিস মনে করো, আসলে কিন্তু এক জিনিস না। কার্বনিল মানে হচ্ছে CO, যাকে আমরা বলি অ্যালডিহাইড কিটোন। কিটোন কখন, যখন দুই হাতেই আর থাকবে তখন তার নাম কিটোন, আর যখন যে কোনো এক হাতে হাইড্রোজেন থাকবে তখন তার নাম হচ্ছে অ্যালডিহাইড। এটা হচ্ছে কার্বনিল যৌগ। বাট কার্বিনল হচ্ছে নামকরণের টপিক। এই যে CH3OH, এটা হচ্ছে একটা অ্যালকোহল। এই অ্যালকোহলের নামকরণ কার সাপেক্ষে করা হচ্ছে, কার্বিনলের সাপেক্ষে। এখানে একটা হাইড্রোজেন চলে গিয়ে যদি মিথাইল আসে তার নাম কি হবে, মিথাইল কার্বিনল। যদি দুইটা মিথাইল আসে তার নাম কি হবে, ডাইমিথাইল কার্বিনল। তাহলে যে CH3OH এটা আসলে কি আমাদের কার্বিনল, CH3OH এটা আসলে কি কার্বিনল। তাহলে মিথাইল কার্বিনল মানে কি, একটা CH3 মিথাইল আর CH2OH কি কার্বিনল। দেখো CH3OH এর একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে মিথাইল আসছে, তাই এর নাম হয়েছে CH3CH2OH। মুখস্থ করবো না কিন্তু, আবার বলছি মুখস্থ করবো না, প্যাস খাবা কিন্তু। CH3OH এইটা হচ্ছে কার্বিনল, কার্বিনল। এইখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হইলে কি একটা হাত খালি হবে না, ওই হাতে চলে আসছে কে, CH3 বা মিথাইল। তাহলে মিথাইল কার্বিনল। ঠিক আছে, মিথাইল কার্বিনল। কথা ক্লিয়ার। রেকটিফাইড স্পিরিটিকের স্ফুটনাঙ্ক হচ্ছে 78.1 ডিগ্রি সেলসিয়াস। ভেরি গুড। আর ইথানল, বিশুদ্ধ ইথানল কত, 78.3 ডিগ্রি সেলসিয়াস। ভেরি গুড, বাচ্চারা ভালোই পারে। এই প্রশ্নটা খেয়াল করো সবাই, ডেটলের প্রধান উপাদান কোনটি। ডেটলের প্রধান উপাদানের নাম হচ্ছে ক্লোরোজাইলিনল। ক্লোরোজাইলিনল, যাকে আমরা বলি হচ্ছে 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল। মুখস্থ, একদম ডাইরেক্ট মুখস্থ, এটা ভুল করার সুযোগ নাই, মানে এটা হচ্ছে বুঝে পড়ার সুযোগ নাই, এটা মুখস্থ রাখতে হবে। ডিনামাইট তৈরিতে কোন যৌগটি ব্যবহৃত হয়। আচ্ছা, ডিনামাইট তৈরিতে নাইট্রোগ্লিসারিন ব্যবহৃত হয়। আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে এই নাইট্রোগ্লিসারিন আর কি কি ব্যবহার আছে, ট্রিক দিয়া দিই, ABCD দিয়ে মনে রাখতে পারবা।
এ বি সি ডি এই 4টা অক্ষর দিয়া নাইট্রোগ্লিসারিনের ব্যবহারটা মনে রাখা যায়, এবং এটা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল, সম্ভবত 20-21 আসছিল। তোমরা একটু জানাও ডিনামাইটের নাইট্রোগ্লিসারিনের কি কি ব্যবহার আছে, দেখি কে কে পারে। ট্রিক দিয়ে দিছি কিন্তু, এ বি সি ডি। প্রয়োজনে বই দেখা কমেন্ট করো, আমি লাইনে আছি, তোমরা কমেন্ট করো, বই দেখা হলেও কমেন্ট করো। ওই দেখো নিচে বিলাই, নিচে ঘুমাচ্ছে, খাটের নিচে ঘুমাচ্ছে, ময়লা পড়ছে না শরীরে, নিচে দেখা। এই কমেন্ট করো, নাইট্রোগ্লিসারিনে কি কি ব্যবহার আছে? আচ্ছা, ব্লাস্টিং এজেন্ট লেখছো একজন, কর্ডাইট, অ্যানজাইনা প্যাক্টোরিস, অ্যাজমার চিকিৎসায়। আচ্ছা, তাহলে এই যে আমার উত্তরগুলো চলে আসছে, আসলে তোমরা কি মিলাইতে পারতেছো? এ বি সি ডি, অ্যানজাইনা প্যাক্টোরিস মানে এ দিয়ে হচ্ছে অ্যাজমা, বি দিয়া হচ্ছে কি ব্লাস্টিং এজেন্ট, সি দিয়া কি এই যে কর্ডাইট, আবার ডি দিয়া কি ডিনামাইট তৈরিতে। তাহলে আমার উত্তরগুলো পাইছো কিনা, আমি যেগুলো বলছি নিজে নিজে পড়ে ফেলো। এ দিয়া অ্যাজমা বা অ্যানজাইনা প্যাক্টোরিস, বি দিয়ে হচ্ছে মানে ব্লাস্টিং মানে কি, এটা দিয়ে হচ্ছে ডিনামাইট কি করে, যে ফুটায় পাহাড় এগুলো সব ধ্বংস করে, বিভিন্ন বোম ব্লাস্ট করে এরকম, ঠিক আছে। ডি দিয়া হচ্ছে ডিনামাইট। ওকে, পারবো ইনশাল্লাহ। ওকে, তাহলে পড়া হয়ে গেল। কোন যৌগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে? তো মাথায় রাখবা, যাদের মধ্যে আলফা হাইড্রোজেন আছে তারা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে, আর যাদের মধ্যে আলফা হাইড্রোজেন নাই তারা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দিবে। দেখো ক্যানি নতে হচ্ছে নাই, ক্যানির মধ্যে ন আছে না, দেখো অ্যালডল ঘনীভবনের মধ্যে কিন্তু অ্যালডলের মধ্যে কোনো ন নাই, বাট ক্যানির মধ্যে কিন্তু ন আছে, নতে হচ্ছে নাই, কি নাই, আলফা হাইড্রোজেন নাই। ভাইয়া আলফা হাইড্রোজেন আবার কি, এই বিষয়টা আমি তো তোমাদের বুঝাই। আলফা হাইড্রোজেন কি এটা একটু বুঝাই। এখানে অনেক কিছু লেখা আছে, এটা গাইডলাইনের অংশ, ভিডিও পেয়ে যাবে, এতক্ষণে মনে হয় ইউটিউবে আপলোডও হয়ে গেছে। দেখো আমি একটা যৌগ তোমাকে দিলাম CH3CHO, এই যৌগটার মধ্যে এটা হচ্ছে কার্যকরী মূলক, কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনকে বলা হয় আলফা কার্বন, আর আলফা কার্বনের হাইড্রোজেনকে বলা হয় আলফা হাইড্রোজেন। তাহলে অনেকেই বলবা এই যৌগটায় আলফা হাইড্রোজেন আছে, অনেকেই বলবে, বাট খেয়াল করলে দেখবা এইটা হচ্ছে C6H5, মানে কি এই কার্বনের মধ্যে কোনো হাইড্রোজেন নাই, এই কার্বনের হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে CHO আসছে। তাহলে CHO যদি হয় কার্যকরী মূলক, এটা যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বনের মধ্যে কি নাই, হাইড্রোজেন নাই, তার মানে এটার মধ্যে আলফা হাইড্রোজেন নাই। এছাড়া আমরা যদি দেখি CHOর সাথে মনে করো CCl3, এটা হচ্ছে কার্যকরী মূলক, কার্যকরী মূলকের সাথে যুক্ত কার্বনকে বলা হয় আলফা কার্বন, আলফা কার্বনের মধ্যে কোনো হাইড্রোজেন নাই। এছাড়া মনে করো আমরা বললাম HCHO, অনেকেই বলবে এই যে আমাদের কার্যকরী মূলক CHO আর এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। নো, এখানে কোনো আলফা কার্বনই নাই, আলফা কার্বন নাই, আলফা কার্বনের হাইড্রোজেনকে বলে আলফা হাইড্রোজেন, কার্বনই নাই, তাহলে হাইড্রোজেনের ব্যাপার তো আসবেই না, তার মানে এর মধ্যেও কি নাই, আলফা হাইড্রোজেন নাই। এই যৌগগুলো আমি এইখানে যে কয়টা আঁকলাম, এই হচ্ছে একটা, এই হচ্ছে দুইটা, এই হচ্ছে তিনটা, এগুলাই বেশিরভাগ সময় আসে। এই যৌগগুলো হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দিবে, কি বিক্রিয়া দিবে, ক্যানিজারো। আর এই যে উপরে যেটা আঁকছি এটা দিবে হচ্ছে কি, যাদের আলফা হাইড্রোজেন আছে তারা কি দিবে, অ্যালডল ঘনীভবন, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে একটু কি মনে রাখতে হবে, এগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে, হাজারি স্যার MCQ তো অনেকগুলো প্রশ্ন আছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের আনসার কি, কোনটা অ্যালডল ঘনীভবন যার মধ্যে আলফা হাইড্রোজেন আছে, এই যে কার্যকরী মূলক আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, আলফা কার্বনের সাথে যুক্ত কার্বনকে বলা হয় বিটা কার্বন, এই যে হাইড্রোজেন। পরের প্রশ্নে যাই আমরা। প্রোটিনে CONH মূলকে CN বন্ধনটা কি আসলে কি? তো প্রোটিনের মধ্যে আমরা জানি কি থাকে, পেপটাইড বন্ধন থাকে, পথে প্রোটিন পথে পেপটাইড, এবং পলিপেপটাইড যেটা
পলিপ্যাপটাইড যেটা সেটাকে আমরা প্রোটিন বলি, তাই না? পলিপ্যাপটাইড যৌগগুলোকে আমরা হচ্ছে প্রোটিন বলি। RCONH2 সাথে ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাপ দিয়ে পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম কার্বনেট, পানি, অনেক কিছু তৈরি হয়েছে। তোমরা কি বলতে পারবা এই বিক্রিয়াটার নাম কি? এটা একটা নামীয় বিক্রিয়া। নামীয় বিক্রিয়াগুলোর উপর তোমাদের আলাদা নোট দিব আমি, ক্লাস শেষেই হচ্ছে গ্রুপে দিয়ে দিব, ওইটা মুখস্থ করবা। বেসিক ক্লাসের স্টুডেন্টদের পড়াইছি এগুলা, তোমরা দেখি কে কে জানো। এইটা একটা নামীয় বিক্রিয়া। কি বিক্রিয়া দেখি কে কে বলতে পারে। বানান ভুল হলে সমস্যা নাই, লেখো, বানান ভুল নিয়ে টেনশন নাই, বুঝলেই হইল। যারা যারা এই বিক্রিয়াটার নাম জানো বলো। হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই না ব্রোমিনেশন না, এই বোকা, কে লেখছে ব্রোমিনেশন? এই তাসফি, ব্রোমিনেশন না, ব্রোমিনেশন নামে কিছু নাই। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা হফম্যান ডিগ্রেডেশন, ঠিক আছে? এবং এই হফম্যান ক্ষুদ্রাংশকরণ তুমি কেমনে চিনবা? এই যে ব্রোমিন দেখে চিনবা এবং হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দেখে চিনবা। এবং তোমাকে এটা জানতে হবে যে হফম্যান ডিগ্রেডেশন প্রক্রিয়ায় তোমার হচ্ছে কি তৈরি হয়? অ্যামিন যৌগ তৈরি হয়। আচ্ছা দেখো তো, এই যে আর এর সাথে কি সি যুক্ত আছে, তাই না? এই কার্বনটা কোথায় গেল? এখানে চলে আসলো না? তার মানে একটা কার্বন কমে গেছে না? মূল যৌগ থেকে একটা কার্বন কমে গেছে, তাই এর নাম হচ্ছে ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন। এটাও একটা অবরোহী বিক্রিয়া। এটাও একটা কি? অবরোহী বিক্রিয়া, ঠিক আছে? বুঝতে পারছো কিনা? এবং এই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় অ্যামিন তৈরি হয়। কি তৈরি হয়? অ্যামিন তৈরি হয়। কয় ডিগ্রি অ্যামিন? 1 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন কিন্তু না, 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক ক্লাসে পড়াইছি বাচ্চা কাচ্চাদের। বেসিক স্টুডেন্ট যারা আছো তারা জানো এটা। এই যে দেখো, পড়াটা মনে পড়ে কিনা, অ্যালডিহাইড বা কিটোন যেটাই থাকুক, কার্বনিল তো, কার্বনিল মানে কি? সিও। এই যে হাইড্রোজেন যোগ করছে মানে কি? বিজারণ। হাইড্রোজেন যোগ করা মানে বিজারণ। তাহলে কি বিজারণ? ক্লিমেনসন বিজারণ। কি বিজারণ? ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন বিজারণে কি তৈরি হয়? কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক তৈরি হয়। কার্বনিল মূলক থেকে কি তৈরি হয়? মিথিলিন মূলক তৈরি হয়। মানে অ্যালডিহাইড বা কিটোন থেকে অ্যালকেন প্রস্তুত হয়। তাহলে অ্যালকেন যেহেতু, তাহলে প্রোপানল কেন? আগেই বাদ। প্রোপিন কেন? আগেই বাদ। হয় প্রোপেন হবে আর না হয় বিউটেন হবে। কার্বন কয়টা? 1টা 2টা 3টা। কার্বন যদি 3টা হয় তাহলে বিউটেন কেন হবে? বিউটেন তো 4 কার্বন। তাহলে এই যে প্রোপেন হচ্ছে 3 কার্বন, এই হচ্ছে আনসার। বুঝতে পারছো? দেখো তো বুঝছো কিনা বাচ্চারা, বুঝছো কিনা? এইটা ক্লিমেনসন বিজারণের মধ্যে প্রভাবকেরটা পরীক্ষা আসে। জিঙ্ক অ্যামালগাম গারোইসিএল। ডিএনএ কি? ডিএনএ হচ্ছে একটা বৃহৎ পলিমার। পলিপ্যাপটাইড আমাদের কি ওই যে নাইট্রোজেন যে ক্ষারগুলো থাকে এর সাথে ফসফেট গ্রুপ থাকে এবং হচ্ছে কি প্যান্টোজ সুগার থাকে, এই সবগুলো একসাথে যুক্ত হয়ে একটা পলিমার গঠন করে, তাই তার নাম হয় বৃহৎ পলিমার ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, ফরমালিন কি? ফরমালিনের ফুল সংকেতটা লেখো। এই প্রশ্ন অনুসারে আনসার এইটা, বাট আসল উত্তরটা লেখো। আমি চাচ্ছি আসল উত্তরটা লেখো। মানে 40% মিথানল, 52% ওয়াটার বা পানি, বাকি 8% কি? আহা, উত্তর লিখে দিছে। হ্যাঁ, এই কেউ তো দেখো নাই, কেউ তো দেখো নাই। 40% মিথানেল, ঠিক আছে? কেউ তো উত্তর দেখো নাই নাকি? কমেন্ট করো। 8% কি হবে? লেখা দিছিলাম, ভুলে লেখা ফেলছি, বুঝছো? বাকিরা কমেন্ট করো, 8% কি হবে? মিথানল, নল, মিথানল, অল, অল, CH3OH। মেইন সংকেত লিখতে বসছিলে গরু, মেইন সংকেত। এটা তো প্রশ্ন অনুসারে, কিন্তু আসলে কিন্তু আরো 8% কিছু জিনিস থাকে। ফরমালিনে 8% মিথানল থাকে। এই যে শাহরিয়া নূরে লেখছে কি? 8% মিথানল, CH3OH বা 8% মিথানল কিন্তু সাথে থাকবে। প্রশ্ন অনুযায়ী আনসার করবা। প্রশ্নে বলছে যে এইটা আনসার, তো এইটাই। প্রশ্নে তো আর মিথানলের কোনো নামগন্ধ নাই, তাই তখন তুমি এটা আনসার করবা। বাট যদি প্রশ্নে কখনো বলে 52% পানি, ওইটাই কিন্তু কারেক্ট হবে, 8% মিথানল সহ, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্নে আমরা যাই। ক্যানিজারো বিক্রিয়ায় মূল শর্ত হলো কার্বনিল যৌগের অণুতে আলফা হাইড্রোজেন অনুপস্থিতি। মানে ক্যানিজারো বিক্রিয়ার জন্য আলফা হাইড্রোজেন থাকা যাবে না। সেই প্রেক্ষিতে ক্যানিজারো বিক্রিয়া দেয় নিচের কোনটি? আমার দেখতে হবে কার মধ্যে আলফা হাইড্রোজেন আছে এবং কার মধ্যে নাই।
এই যে এটা হচ্ছে কার্যকরীমূলক, তাহলে এর নাম হচ্ছে আলফা কার্বন, তো আলফা হাইড্রোজেন আছে, সে হচ্ছে অ্যালডল ঘনীভবন দিবে, সে হচ্ছে কি অ্যালডল। অ্যালডল কার্যকরীমূলক, এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, আলফা কার্বনের মধ্যে হাইড্রোজেন আছে, তার মানে কি অ্যালডল। এই যে CH3 দুইটাই দেখো সিওর সাথে যুক্ত, মানে কি কার্যকরীমূলকের সাথে যুক্ত, তাহলে এখানে দুইটা আলফা হাইড্রোজেন পাওয়া যাবে, একটা না দুইটা আলফা হাইড্রোজেন পাওয়া যাবে, এটাও কি হবে অ্যালডল। বাট এটা খেয়াল করো, CHO সাথে কোনো আলফা কার্বনই নাই, আলফা কার্বনই নাই, আলফা হাইড্রোজেন তো দূরের কথা, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের ক্যানিজারো বিক্রিয়া দিবে। কথা বুঝতে পারছো? একটা সংকেত দিছে CH3CHOH CH2CHO যৌগটি কোন ধরনের সমানতা দেখায়, এটার জন্য আমরা হচ্ছে একটা চিত্র নিয়ে আসছি, যে যৌগটা যদি আমরা চিত্রে প্রকাশ করি তখন কেমন হবে। দেখো CH3CHOH, ঠিক আছে, মানে এই কার্বনটা, এই কার্বনের এক হাতে হাইড্রোজেন, এক হাতে OH, এক হাতে CH3, আর এক হাতে এই পুরোটা, রাইট? এই যে কার্বনটা আমি যেটার মধ্যে স্টার দিলাম, এই কার্বনের এক হাতে হাইড্রোজেন, এক হাতে CH3, এক হাতে OH, এক হাতে এই পুরোটা, তার মানে এই কার্বনটাকে বলতে পারি কাইরাল কার্বন। আর যেই যৌগে কাইরাল কার্বন থাকে সেই যৌগ কি সমানতা দিবে? আলোক সমানতা দিবে। যেই যৌগে কাইরাল কার্বন থাকবে সেই যৌগ কি সমানতা দিবে? আলোক সমানতা দিবে। ঠিক আছে, সবাইকে বুঝতেছো ক্লাস? দুটি এনানসিওমার সমাবর্তিত আলোর তলকে আবর্তন করে উল্টো দিকে। দুইটা এনানসিওমার তারা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয় কিনা কমেন্ট করো। তোমরা কমেন্ট করো যে দুইটা এনানসিওমার পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে কিনা, আর দুইটা ডায়াস্টেরিওমার পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে কিনা, জাস্ট এটা কমেন্ট করো। এবং এনানসিওমার কি করে? তারা একই কোণে ঘোরায় বাট উল্টা দিকে। একটা যদি +2.24 ডিগ্রি ঘোরায় আর একটা ঘোরাবে -2.24 ডিগ্রি, তাই না? এনানসিওমারগুলা। আমি তোমাদের প্রশ্ন করছি যে এগুলা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয় কিনা, জাস্ট এটা বলো। যারা বেসিক ক্লাস করছো বা আগে থেকে জানো তারা এটা পারার কথা। ওকে, নেক্সট। এটা কি প্রশ্ন করছে? কার্বিল অ্যামিন হবে, নিশ্চয়ই এটা কার্বিল অ্যামিন হবে। এখানে তো চিত্র দিয়ে ঢাকা পড়ে গেছে, প্রশ্ন ঢাকা পড়ে গেছে। কার্বিল অ্যামিন হবে। কার্বিল অ্যামিন গঠন করে কোন যৌগ? কার্বিল অ্যামিন গঠন করে হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিনের সংকেত কি? অ্যানিলিন দেখতে হচ্ছে এরকম, বেনজিনের মাথায় NH2 বা অ্যামিন লাগাই দিবা, অ্যারোমেটিক অ্যামিন, তার নাম হচ্ছে অ্যানিলিন। ঠিক আছে, এটা হচ্ছে কার্বিল অ্যামিন গঠন করে। ওকে, আচ্ছা, হ্যাঁ, দর্পণ প্রতিবিম্ব হবে, ভেরি গুড। কামাল বলছো, রিমু বলছো, নীরা বলছো, তাসফি বলছো ডি ল্যাকটিক অ্যাসিড, L ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, একটা হয় D সমাণু আর একটা হয় L সমাণু, তাই না? ওকে, আচ্ছা, ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে আবর্তন কোণটা কত হবে? কমেন্ট করো তো। ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে আবর্তন কোণটা কত হবে? D আর L এর ক্ষেত্রে একটা প্লাস আর একটা মাইনাস, কোনটা শুধু কমেন্ট করো, কত ডিগ্রি? নিচের কোন যৌগ জারিত হলে সমসংখ্যক কার্বনযুক্ত কিটোন উৎপন্ন হয়? তার মানে আমাদের এখন অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিটোনের পড়াশোনা আসছে। মানে কোন যৌগ জারিত হলে সমসংখ্যক কার্বনযুক্ত কিটোন উৎপন্ন হয়, এই জিনিসটা আমি তোমাদের বেসিক ক্লাসে পড়াইছেন, নিয়ে আসছি কিনা দাঁড়াও দেখি। না, আনি নাই। আচ্ছা, সমস্যা নেই, আমি এখানে বোঝাই দিচ্ছি। সবাই একটু খেয়াল করো, অ্যালকোহল থেকে জারিত হইলে অ্যালডিহাইড কিটোন হয়, এই জিনিসটা সবাই জানো কিনা? অ্যালকোহল যখন আমরা জারিত করব বা জারণ করব তৈরি হবে অ্যালডিহাইড বা কিটোন। এইটাকে যখন আবার জারিত করব তখন তৈরি হবে কি? অ্যাসিড। সবাই জানো এটা? এই সিরিয়ালটা সবাই জানো কিনা? এটা অবশ্যই জানতে হবে। আবার উল্টাভাবে অ্যাসিডকে যখন বিজারণ করব তখন তৈরি হবে অ্যালডিহাইড, এবং যখন অ্যালডিহাইড কিটোনকে বিজারণ করব তখন কি হবে? অ্যালকোহল। এই সিরিয়ালটা সবাই জানো। তাহলে আমরা এখন বলতেছি যে যখন এই যে অ্যালকোহলটাকে জারিত করতেছি কখন কিটোন তৈরি হয়, মানে অ্যালকোহলকে জারিত করলে, কোন অ্যালকোহলকে জারিত করলে কিটোন তৈরি হয়, এই হচ্ছে প্রশ্ন। বুঝতে পারছো? হ্যাঁ, +2.24 ডিগ্রি এবং হচ্ছে -2.24 ডিগ্রি, এটা হচ্ছে D আর এটা হচ্ছে L। তো এটাই আসলে জিজ্ঞেস করছে যে অ্যালকোহলকে জারিত করলে, কোনটাকে জারিত করলে
কিটোন তৈরি হবে। এটা অ্যালডিহাইড বা কিটোন যে কোনো একটাই হইতে পারে, এটা এই জিনিসটা সবাইকে জানতে হবে। এবং তোমরা জানো জারক হিসেবে কোনটা কোনটা কাজ করে, জারক হিসেবে কোনটা কোনটা কাজ করে, যাদের মধ্যে বড় বড় অক্সিজেন আছে তারা পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো জারক। বিজারক হিসেবে কোনগুলো কাজ করে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ঠিক কিনা, এগুলো মূলত কি বিজারক হিসেবে কাজ করে, সবাই বিজারক হিসেবে কাজ করে। ওকে, এখন তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কোন অ্যালকোহল থেকে আমরা কিটোন পেতে পারি, কোন অ্যালকোহল থেকে আমরা কিটোন পেতে পারি। খেয়াল করো, খুবই ইজি বিষয়। আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলটা চিনি কিনা। যেই কার্বনের সাথে OH যুক্ত আছে ওই কার্বনের কয়টা হাত খালি বা কয়টা হাতে আর আছে তার উপর ভিত্তি করে আমরা তার ডিগ্রি কথাটা বলি। যেমন এখানে দেখলাম যেই কার্বনের মধ্যে OH আছে সেই কার্বনের মধ্যে 3টা আর যুক্ত, তাই এর নাম হবে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। আবার যেই কার্বনের মধ্যে 2টা আর থাকবে তার নাম কি হবে, 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল। আবার যেই কার্বনের মধ্যে মাত্র একটা আর থাকবে, বাকি হাত অবশ্যই হাইড্রোজেন দ্বারা ফিল আপ থাকবে, সেইটার নাম কি হবে, 1 ডিগ্রি অ্যালকোহল। খেয়াল করে দেখো 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে 2টা আর আছে, তাহলে যদি এটা জারিত হয় অক্সিজেনটা চলে যাবে, এই হাইড্রোজেনটা চলে যাবে, ঠিক কিনা। জারিত হইলে কি হবে দেখো তো, এই হাইড্রোজেনটা চলে যাবে, এই হাইড্রোজেনটা চলে যাবে, তো তখন কি হয়, CORR। এই জিনিসটাকে সুন্দর করে লিখলে কেমন হয়, CORR। অনেকে এইটা কনফিউশনে পড়ে যাবে যে ভাইয়া জারিত হইলে আপনি হাইড্রোজেনকে বাদ দিলেন কেন। এই জিনিসটা অনেকের মনে প্রশ্ন থাকবে, আমি জানি, যে জারিত হইলে হাইড্রোজেনকে বাদ দিলেন কেন। এই জন্য একটা নোট এখানে অ্যাড কর, অক্সিজেন যোগ, এটার নামও জারণ। আবার হাইড্রোজেন বিয়োগ, এইটার নামও জারণ। অক্সিজেন যোগ করা যেই কথা, হাইড্রোজেন বিয়োগ করলে একই কথা। তাহলে ভাইয়া বিজারণ কখন হবে, আমরা ক্লিমেনসন বিজারণের মধ্যে অলরেডি দেখে আসছি, হাইড্রোজেন যোগ হচ্ছে বিজারণ। একইভাবে অক্সিজেন বিয়োগ কি, বিজারণের অংশ। দেখছো প্রত্যেকটা জিনিস উল্টা না, অক্সিজেন যোগ করলে জারণ, হাইড্রোজেন যোগ করলে কি বিজারণ। আবার এখানে যেহেতু অক্সিজেন যোগ করছে তাহলে হাইড্রোজেন তো আর যোগ হবে না, হাইড্রোজেন বিয়োগ হবে। অক্সিজেন আর হাইড্রোজেন পরস্পরের উল্টা, হাইড্রোজেন বিয়োগ করলে কি হয় জারণ, আর হাইড্রোজেন যোগ করলে কি হয় বিজারণ। বুঝছো কিনা কাহিনী। তাহলে এখানে যেহেতু অক্সিজেন যোগ করছে এখানে কি অক্সিজেন বিয়োগ করতে হবে, তো অক্সিজেন বিয়োগ করলে কি বিজারণ। এই জন্য বললাম যে হাইড্রোজেন যখন চলে যাবে তখন সেটা কি এক ধরনের জারণ। যেমন আমরা একটু আগে দেখছিলাম এখানে যে এই হাইড্রোজেনটা চলে গেলে তখন সেখানে কি জারণ হবে। এবং এই যে দেখো COOH যখন তৈরি হয় তখন কি আবার অক্সিজেন যোগ হয়। তাহলে অক্সিজেন যোগ হোক বা হাইড্রোজেন বের হোক, দুইটাই আসলে কি জারণের অংশ। এবং আলটিমেটলি এখানে কি একটা কিটোন তৈরি হয়েছে। কিটোন কেমনে বুঝলাম, কার্বনের 2 হাতেই আর থাকবে তখন তার নাম কিটোন। কার্বনের যে কোনো এক হাতেও যদি হাইড্রোজেন থাকে তার নাম হয়ে যাবে অ্যালডিহাইড। এই জিনিসটা বুঝাইতে পারছি কিনা জাস্ট এইটুকু বলো। বুঝছো এখন, তো এখন মুখস্থ করো। একবার বুঝে গেলে এখন মুখস্থ করো যে কিটোনের জন্য 2 ডিগ্রি অ্যালকোহল লাগবে। কিটোনের জন্য কি 2 ডিগ্রি অ্যালকোহল লাগবে। আমি জিনিসটা বুঝাইতে পারছি কিনা। হ্যাঁ, জারণে অক্সিজেন যোগ হাইড্রোজেন বিয়োগ, আর বিজারণে হাইড্রোজেন যোগ অক্সিজেন বিয়োগ, উল্টা। যে কোনো একটা মুখস্থ রাখবা, বাকিটা তুমি উল্টা করে দিলেই চলে আসবে। একই প্রশ্ন একটু আগে পাইছিলাম যে ক্যানিজারো বিক্রিয়া নিয়ে, এবার পাইলাম অ্যালডোল ঘনীভবন নিয়ে। আগেও বুঝাইছি অ্যালডোল ঘনীভবনের জন্য কি লাগবে, আলফা হাইড্রোজেন লাগবে। এই যে আলফা হাইড্রোজেন আছে কার্যকরীমূলক, এটা পারবা, সমস্যা নেই। ইউরিয়ার গঠনে NH2CO NH2 একটি কি অ্যামাইড, যেহেতু CO আছে, এই যে CONH2, এটাকে বলে হচ্ছে অ্যামাইড যৌগ। CONH2 এটা হচ্ছে অ্যামাইড কার্যকরীমূলক। নিচের কোন যৌগটি আলোক সক্রিয়, নিচের কোন যৌগটি কি আলোক সক্রিয়। এই যে দেখো আমি সবগুলা চিত্র এখানে আসলে একে দেখাইছি তোমাদেরকে, সবগুলা চিত্র হচ্ছে এখানে একে দেখাইছি।
এই যে দেখো 1 নাম্বার অপশনটার মধ্যে এই কার্বনটা যেটা, এই কার্বনের এক হাতে CH3, এক হাতে হাইড্রোজেন, এক হাতে NH2 আর এক হাতে COOH, তাই তো? তাহলে হচ্ছে আচ্ছা এটা যে ভিন্ন ভিন্ন হাতে বুঝলাম কেমনে, মানে সেম হাতে যে বুঝলাম কেমনে, এখানে ব্র্যাকেট দেওয়া আছে। ব্র্যাকেট মানে কি? এটা এর মাথায়। ব্র্যাকেট মানে এটা আসলে এর মাথায়, বুঝতে পারছো? আচ্ছা এটা দেখো এই কার্বনের মধ্যে 3টা CH3 আছে, CH3 CH3 CH3, 3টা হাতেই সেম জিনিস, এটা কাইরাল কার্বন কেমনে হবে? আমরা জানি আলোক সক্রিয় হওয়ার জন্য কি লাগবে? কাইরাল কার্বন লাগবে। কি লাগবে? কাইরাল কার্বন লাগবে, বুঝতে পারছো? এটার মধ্যে খেয়াল করো, এই কার্বনের মধ্যে 2টা হাইড্রোজেন সেম, এই কার্বনের মধ্যে 3টা হাইড্রোজেন সেম, তো হওয়ার কোনো সুযোগই নেই। এই কার্বনের মধ্যে 3টা হাইড্রোজেন সেম, হওয়ার সুযোগ নাই। এই কার্বনের সাথে দেখো দ্বিবন্ধন, দেখায় দিই। এই কার্বনের সাথে এই কার্বনের কি দ্বিবন্ধন, তো দ্বিবন্ধন হলে তো কি, দ্বিবন্ধন হলে তো আর সম্ভাবনা নাই। দেখায় দিই, কই চিত্রটা, কই বই কই, এই যে দেখো দ্বিবন্ধন মানে বুঝছো? দ্বিবন্ধন মানে 2টা হাতেই কার্বন, 4টা হাতে ভিন্ন থাকতে হবে। এখানে 2টা হাতে কার্বন থাকলে কেমনে হবে? তাই আনসার হচ্ছে ক নাম্বারটা। ক নাম্বারটার মধ্যে আমাদের কি কাইরাল কার্বন আছে। ফুলারিন কি? এই প্রশ্ন নিয়ে প্যাচে পড়বে না এমন স্টুডেন্ট খুব কম আছে। ফুলারিন কি? প্রশ্নটা খেয়াল করো, ফুলারিন কি? 4টা অপশনই কাছাকাছি। দেখো, একটি পলিমারীয় যৌগ, কার্বনের ত্রিমাত্রিক রূপভেদ, কার্বন 60 ক্যাটিনেটেড রূপভেদ, কার্বন 60 যৌগ। এই প্রশ্নটা দেখলে যে কেউ প্যাচে পড়ে যাওয়ার মতো, কথা ঠিক কিনা? তো তুমি কেমনে অপশনগুলো বাদ দিবা? দেখো এটা পলিমারীয় যৌগ সঠিক কিনা, এটা পলিমারীয় না, তো এটা হচ্ছে তোমার হচ্ছে একটা রূপভেদ, কার্বনের রূপভেদ, অনেকগুলা কার্বন যুক্ত হয়েছে। কার্বন 60 যৌগ কি? ফুলারিন কোনগুলা? কার্বন আমরা জানি যে 32, তাই না? তারপরে 40, 50, 60, এইরকম বড় বড়গুলা একসাথে যুক্ত হয়ে ফুলারিন গঠন করে। এর মধ্যে স্পেশাল একটা ফুলারিন হচ্ছে কার্বন 60, যার নাম হচ্ছে বাকিবল। তাহলে সব ফুলারিন তো আর কার্বন 60 না, কার্বন 60 ছাড়াও তো আরো আছে, 32 তো ফুলারিন হবে। তো 32 কেন এখানে অপশনে দেয় নাই, তাই এটা ভুল। কার্বন 60 তো শুধুমাত্র একটা জিনিসের নাম, তাই না? তাহলে শুধু এইটা কেন? বরং আমরা বলতে পারি কার্বনের ত্রিমাত্রিক রূপভেদ। হ্যাঁ এটা ঠিক আছে, সেটার ত্রিমাত্রিক রূপভেদ, তাই না? যদি আমি কার্বন 60 বলতে চাই, তাহলে 32 কি দোষ করছে, 50 কি দোষ করছে বলো? ওইগুলাও তো তোমার কি একটা ফুলারিন না? তো ফুলারিন মানে শুধু কার্বন 60 না, কার্বন 60 মানে বাকিবল বা হচ্ছে বুকমিস্টার ফুলারিন, একটা স্পেশাল ফুলারিনের নাম। তো শুধু ফুলারিন বললে এটা ভুল হবে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু অ্যালার্ট থাকতে হবে। 2টি অ্যান্টিপডের ক্ষেত্রে সমাবর্তিত আলোর তলের, অ্যান্টিপড মানে অ্যানানসিওমার, অনেকে এটা বুঝে না, এটা এক্সট্রা, এটা হচ্ছে কি বলে সিনোনিম আছে না, সিনোনিম। অ্যানানসিওমার মানে হচ্ছে অ্যান্টিপড। আমি একটু আগে প্রশ্ন করছিলাম যে অ্যানানসিওমারগুলো পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে কিনা, হবে। তাদের জাস্ট ঘূর্ণনের দিকটা ভিন্ন হবে। যেমন ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে কোনটা কত, ডি ল্যাকটিক অ্যাসিড +2.24 ডিগ্রি আর এল ল্যাকটিক অ্যাসিড -2.24 ডিগ্রি। এমন বলতেছে ভাই এগুলো কি পড়াইতেছে, ঠিক আছে? আমার সামনে যে আছে সে আসলে হচ্ছে মানবিকের স্টুডেন্ট, সে বলতেছে কি পড়ায়, কি কি ফার্সি ভাষায় কথা বলতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে। আবর্তন কোণ একই, দিক হচ্ছে ভিন্ন। আবর্তন কোণ একই, যেমন ল্যাকটিক অ্যাসিড +2.24, কিন্তু কি উল্টা দিকে প্লাস আর মাইনাস। আচ্ছা, প্রোপানল 1 এবং প্রোপানল 2 পরস্পরে কোন ধরনের সমাণু? প্রোপানল 1 এবং প্রোপানল 2 পরস্পরে কোন ধরনের সমাণু? দেখো এটা আমি চিত্র একা বুঝাইছি। আবর্তন কোণ একই, দিক যে ভিন্ন। একটা ডি ল্যাকটিক অ্যাসিড, একটা এল ল্যাকটিক অ্যাসিড, এই যে এটা হচ্ছে ডি এবং এটা হচ্ছে তার দর্পণ প্রতিবিম্ব, প্রতিবিম্বের মতো দেখো দেখাইছি, যে আয়না দিয়ে বোঝাইছি, ঠিক আছে? এবং বলছিলাম ল্যাকটিক অ্যাসিড এমন একটা যৌগ যেখানে অ্যাসিড এবং অ্যালকোহল 2টা কার্যকরী মূলকে আছে, রাইট? তো পরস্পর অ্যানানসিওমার, তাদের আবর্তন কোণ একই, এটা হচ্ছে +2.24 ডিগ্রি, এটা হচ্ছে -2.24 ডিগ্রি, ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এ বাচ্চারা ক্লাস কি বুঝতেছো তোমরা? বলো ক্লাস বুঝতেছো কিনা? এমনি ভাঙ্গা ভাঙ্গা খুব কম মানুষই পড়ায়, মানুষ আছে অনলাইনে আছে, কিন্তু খুব কম মানুষ পড়াবে, ঠিক আছে? খুব কম মানুষ পড়াবে, সবাই এভাবে পড়াবে না। জাস্ট প্রশ্নগুলো দেখাবে, জাস্ট চিল্লায় চিল্লায় চলে যাবে, ওকে? এই প্রশ্নটা খেয়াল করো সবাই।
প্রোপানল 1 এবং প্রোপানল 2 পরস্পরের কোন ধরনের সমাণু? প্রোপানল 1 এবং প্রোপানল 2 পরস্পরের কোন ধরনের সমাণু? আচ্ছা, কার্যকরীমূলক সমাণু মানে কি? যখন কার্যকরীমূলকটাই চেঞ্জ হয়ে যাবে সেটা হবে কার্যকরীমূলক সমাণু। যেমন CH3 CH2 OH, এটা একটা অ্যালকোহল। CH3 O CH3, এটা একটা ইথার। এটার মধ্যে কার্যকরীমূলকটা হচ্ছে ইথার, আর এটার মধ্যে কি? অ্যালকোহল। কিন্তু দেখো তাদের আণবিক সংকেত সেম, C2H6O, আণবিক সংকেত সেম বাট গাঠনিক সংকেত ভিন্ন। এইটা হবে কার্যকরীমূলক সমাণু। জ্যামিতিক সমাণু মানে কি? সিস আর ট্রান্স, এখানে তো তোমার বিউটিন এগুলো আসতে হবে, এখানে তো কোনো দ্বিবন্ধনে কোনো নামগন্ধ নাই, তার মানে এটাও হবে না। আলোক সমাণুর জন্য কি থাকতে হবে? কার্যকরীমূলকের মধ্যে মানে যৌগটার মধ্যে কার্বন কার্বন থাকতে হবে। অবস্থান সমাণু মানে কি? সেম কার্যকরীমূলক, জাস্ট অবস্থানটা ভিন্ন। সেম কার্যকরীমূলক, জাস্ট অবস্থানটা ভিন্নতার জন্য যে কার্যকরী তার নাম কি আসে? তার নাম কি আসে? অবস্থান সমাণু। যেমন প্রোপানল 1 যদি মেয়েকে দেখাই, প্রোপানল মানে কি? 3 কার্বন, মিথ ইথ প্রোপ, CH3 CH2 CH2 OH, এটা হচ্ছে প্রোপানল 1। কেন? 1 নাম্বার কার্বনে OH আছে। CH3 CH বন্ড CH3, এইখানে যদি আমি একটা OH বসাই, দেখো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 2 নাম্বার কার্বনে OH, এর নামও প্রোপানল 2, এটাও প্রোপানল, এটাও প্রোপানল, দুইটাই প্রোপানল। কার্যকরীমূলক সেম আছে, বাট একটা 1 নাম্বার, একটা 2 নাম্বারে, তার মানে অবস্থানটা ভিন্ন, তাই তার নাম হচ্ছে অবস্থান সমাণু। বুঝতে পারছো? এরকম যদি 1 দেখো, 2 দেখো, মানে কোনো সংখ্যা যদি দেখো, চোখ বন্ধ করে তুমি অবস্থান সমাণু দাগা দিতে পারো, সমস্যা নেই। একটু আগে তোমাদের পড়াইছিলাম যে মেটামারিজম, টটোমারিজম, তো একটা স্পেশাল কথা শিখে রাখো যে বিশেষ ধরনের অবস্থান সমাণুকে বলে মেটামারিজম, এবং বিশেষ ধরনের কার্যকরীমূলক সমাণুকে কি বলে? টটোমারিজম, বিশেষ ধরনের। ওকে, নিম্নের কোন যৌগটি অম্লধর্মী? মনে রাখবা ইথাইন 1, যেটা ইথাইন 1 বা অ্যালকাইন 1, মানে ইথাইনই হতে হবে এমন কথা নাই, অ্যালকাইন হইলেই হবে। অ্যালকাইন 1 যেটা, সেটা হচ্ছে অম্লধর্মী। তাহলে এটা অ্যালকিন আগেই বাদ, এটা অ্যালকেন আগেই বাদ, এটা অ্যালকাইন, এটা অ্যালকাইন, তো যে কোনো একটা হবে। এটা হচ্ছে অ্যালকাইন 2। কেন 2? কারণ 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে হচ্ছে ত্রিবন্ধন, তাই এটাও বাদ। এটা 1 নাম্বারে আছে ত্রিবন্ধন, তাই এটা কি? এটা হচ্ছে আমাদের, একটু বামি দিয়ে ফেলছি, এটা হচ্ছে আমাদের অম্লধর্মী। ইথিন ও ইথাইন উভয়ই বিক্রিয়া করে নিচের কোন বিকারকের সঙ্গে? ক্লাসের শুরুই করছি এটা দিয়া, যে অসম্পৃক্ত যে যৌগগুলো আছে, মানে দ্বিবন্ধন ও ত্রিবন্ধনকে বিক্রিয়া দেয় কে? ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা বেয়ার পরীক্ষা। ক্লাস শুরুই করছে এটা দিয়া, কারণ আজকে পড়া এটা আছে, বুঝছো কিনা? ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট পরীক্ষা। এইটা যে দেখতেছো যে সিলভার নাইট্রেট, এটা আসলে কি? শুধুমাত্র ইথাইনের জন্য। বুঝাতে পারছি কিনা? এই যে কপারের জন্য কিউপ্রাস, যেটা এটা শুধুমাত্র ইথাইনের জন্য, বাট দুইজনই দিবে কোনটা? একমাত্র ব্রোমিন দ্রবণ আর বেয়ার পরীক্ষা বা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট পরীক্ষা। গোলাপি বর্ণ দূরীভূত হয়। 114 কেন ক নাম্বারটা? সরি 115 কেন ক নাম্বারটা? বুঝাতে পারছি কিনা? 115 ক নাম্বারটা কেন বুঝাতে পারছি কিনা? নিম্নের কোন যৌগটি অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণের সাথে সাদা পদক্ষেপ দেয়? এই যে মনে আছে কিনা, সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট শুধুমাত্র অ্যালকাইন দিবে। এই দেখো অ্যালকাইন 1, অ্যালকাইন 2ও কিন্তু দিবে না, অ্যালকাইন 1 দিবে শুধুমাত্র, অ্যালকাইন 1। পড়াইছি কিনা বলো? এত সুন্দর ক্লাস, তাও পোলামান যদি লাইভ ক্লাস না করে বলো। হ্যালোফর্ম যৌগ কি? হ্যালোফর্ম মানে হচ্ছে CHCl3। আচ্ছা, এই যৌগটা দেখলে কার কথা মনে পড়ে? একটা নিরীহ যৌগ ছিল, নাম ছিল মিথেন। এই মিথেনকে একা পেয়ে সবাই মিথেনের জিনিসপত্র সব নিয়ে চলে গেল। কোন জিনিসপত্র নিয়ে গেল? হাইড্রোজেন নিয়ে গেল, দিয়া গেল একটা হ্যালোজেন, ধরো এই যে ক্লোরিন দিয়া গেছে, হাইড্রোজেন নিয়ে গেল, দিয়া গেল হ্যালোজেন, হাইড্রোজেন নিয়ে গেল, দিয়া গেল হ্যালোজেন। তাহলে ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, এই যে 3টা ক্লোরিন, ছিলটা কি? মিথেন। তাহলে মিথেনের মধ্যে ট্রাইহ্যালো ঢুকছে, মানে 3টা হ্যালোজেন ঢুকছে, তাই তার নাম হচ্ছে ট্রাইহ্যালোমিথেন। এটার নাম কি? ট্রাইহ্যালোমিথেন। 3টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে 3টা ক্লোরিন দ্বারা।
তিনটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে তিনটা ক্লোরিন দ্বারা। বুঝাইতে পারছি কিনা? সবাই বলো বুঝাইতে পারছি কিনা? এই দেখো, এটা বুঝতে পারছো? কালার সহ পড়তে হবে, বমিনের লাল বর্ণ কি দূরীভূত হয়। আচ্ছা, নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। গ্রিগনার্ড বিকারক কোনটি? ঠিক আছে, গ্রিগনার্ড বিকারক কোনটি? খেয়াল করো সবাই। গ্রিগনার্ড বিকারক মানে হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড ও অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। হ্যালাইডের জায়গায় ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কেউ থাকতে পারে। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড এবং অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যারাইল মানে হচ্ছে বেনজিন বলয়, অ্যারাইল মানে হচ্ছে বেনজিন বলয়। তাহলে এই যে আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, বাকিগুলো দেখো ধারে কাছেও নাই। এটা হচ্ছে আমাদের গ্রিগনার্ড বিকারক। ওকে, হিমায়ক তরল রূপে ব্যবহৃত হয় কোনটি? হিমায়ক তরল রূপে ব্যবহৃত হয় সিএফসি যৌগ। কি যৌগ? সিএফসি যৌগ। তাহলে দেখো কোনটা সিএফসি? সিএফসি মানে কি? ক্লোরোফ্লোরোকার্বন। কার্বন থাকবে, ফ্লোরিন থাকবে, ক্লোরিন থাকবে। কার্বন আছে বাট ফ্লোরিন নাই, ক্লোরিনও আছে, ফ্লোরিন নাই। কার্বন আর ক্লোরিন আছে বাট ফ্লোরিন নাই, শুধু কার্বন আছে, ফ্লোরিন ক্লোরিন নাই। এই যে দেখো, কার্বন ফ্লোরিন ক্লোরিন, ক্লোরোফ্লোরোকার্বন, ক্লোরোফ্লোরোকার্বন। উচ্চারণ করতে মজা লাগে, ক্লোরোফ্লোরো, তাই না? আচ্ছা, তাহলে এই যে দেখো, কিরে প্রশ্ন কই? এই প্রশ্ন কই? ও আচ্ছা আচ্ছা, এই যে প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 130 নাম্বার 129 নাম্বার একটা পড়া আছে, একটু মজার পড়া, যে গ্যামাক্সিন কোনটি? যদিও চিত্রের প্রশ্ন আসে না, তাও এটা আর কি আমি নিয়ে আসছি একটু তোমাদের বোঝানোর জন্য। এখান থেকে প্রশ্ন অন্যভাবে আসতে পারে। ও আচ্ছা, এটা তো নাই, এটা কেটে দিই। এই যে গ্যামাক্সিন কোনটি? এই যে দেখতেছো C6, দেখো এখানে 6টা কার্বন আছে, C6 আবার হাইড্রোজেন তো আছে, H6Cl6। মাঝখানে গোল্লা দিলে ভুল হবে, কেন? কারণ এটার আর দ্বিবন্ধন নাই, দ্বিবন্ধনগুলো ভেঙে কি হয়ে গেছে? একক বন্ধন হয়ে গেছে। সংযোজন বিক্রিয়া, আমরা জানি সংযোজন বিক্রিয়ার ফলে দ্বিবন্ধনগুলো একক বন্ধনে পরিণত হয়। তাহলে এখানে 6টা হাইড্রোজেন তো আছেই, এক্সট্রা করে আরো 6টা ক্লোরিন ঢুকছে, ক্লোরিন সংযোজন। তাহলে যখন আমি বেনজিনে ক্লোরিন সংযোজন করব, তখন তার নাম হবে C6H6Cl6, নাম হচ্ছে গ্যামাক্সিন পাউডার বা লিন্ডেন। এবং এটা কি বলে, এটা কি হিসেবে কাজ করে? কীটনাশক হিসেবে কাজ করে। ঠিক আছে, গ্যামাক্সিন পাউডার লিন্ডেনের সরাসরি সংকেত জিজ্ঞেস করে C6H6Cl6, ইচ্ছা করে অপশনটা এভাবে দিয়ে দেয়, C6Cl6 দিয়ে দেয়, এটা কিন্তু না, হাইড্রোজেন সহ। বুঝতে পারছো? কীটনাশক কোনটি? ডিডিটি সবাই মুখস্থ, এটা সবাই জানে যে ডিডিটি হচ্ছে কীটনাশক। সিএফসি ওজোন স্তর ধ্বংস করে কিভাবে? ফ্রি রেডিক্যাল বিক্রিয়ার মাধ্যমে। ফ্রি রেডিক্যাল মানে কি? অনেক শক্তিশালী, অনেক সক্রিয় যে ক্লোরিন, ফ্লোরিন, এগুলো হচ্ছে ফ্রি রেডিক্যাল তৈরি করে। এবং হচ্ছে আমি যেমন দেখাই যে Cl2, এটা এই যে একটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল আর একটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল, অত্যন্ত সক্রিয়। এরা কি করে? ফ্রি রেডিক্যাল বিক্রিয়ার মাধ্যমে ওজোন স্তর O3 এর সাথে বিক্রিয়া করে ধ্বংস করে। স্থানিক চেতনানাশক নয় কোনটি? স্থানিক চেতনানাশক নয় কোনটি? খেয়াল করো। ও আচ্ছা, এটা আমার আনি নেই। এইটা নিয়ে আমি একটা কন্টেন্ট দিব তোমাদের, আমার প্রিমিয়াম একটা কন্টেন্ট আছে। প্রিমিয়াম কন্টেন্ট মানে কি? যা ফ্রিতে দেওয়া হয় নাই, অনলি ফর পেইড ব্যাচ। ফ্রিতে পাবলিক গ্রুপে দেওয়া হয় নাই কখনো, অনলি ফর পেইড ব্যাচ। এরকম কিছু প্রিমিয়াম কন্টেন্ট আছে আমার, এর মধ্যে তুমি পড়াটা পাবা। এটা তো মুখস্থ পড়া যদিও, তবে কন্টেন্টের মধ্যে সাজানো আছে আর কি, যে স্থানিক চেতনানাশক কোনটি, তারপর হচ্ছে লং টার্মের ক্ষেত্রে চেতনানাশক কোনটি। বুঝতে পারছো? চেতনানাশক মানে কি? অজ্ঞান করে যেগুলো, অজ্ঞান পার্টি যেগুলো ইউজ করে। বুঝতে পারছো? আচ্ছা, বিউটানল 2কে গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা উত্তপ্ত করলে প্রধানত কি পাওয়া যায়? বিউটানল 2 মানে হচ্ছে একটা অ্যালকোহল। অ্যালকোহলকে যখন উত্তপ্ত করব, সেখান থেকে পানি অপসারিত হবে। অ্যালকোহলকে যখন গাঢ় সালফিউরিক অ্যাসিড, যেমন বিউটানল 2 কি 4টা কার্বন, CH3 CH2 CH বন্ড CH3, এইটার নাম হচ্ছে বিউটানল 2। এর নাম হচ্ছে বিউটানল 2, 4টা কার্বন, বিউটানল 2। যখন আমি একে গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে উত্তপ্ত করব, আমরা জানি সালফিউরিক অ্যাসিড হচ্ছে এক ধরনের নিরোধক। সালফিউরিক অ্যাসিড এক ধরনের কি? নিরোধক। নিরোধক কি করে? নিরোধক হচ্ছে পানি শোষণ করে। বাচ্চারা, নিরোধক কি করে?
নিরোধক পানি শোষণ করে, সে কি করবে, এই পুরো যৌগটা থেকে একটা এক অণু পানি বের করে নেবে। তাহলে এক অণু পানি কোন জায়গা থেকে বের করে নেবে, এখান থেকে OH বের করবে, এখান থেকে হাইড্রোজেন বের করবে। তখন যৌগটা কি হবে দেখো, CH3 CH2 CH বন্ড CH2। দেখো এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিছে, তাই CH2 হয়ে গেল, এখান থেকে OH নিয়েছে, তাই কি CH হয়ে গেল। এরও একটা হাত খালি, এরও একটা হাত খালি, এই দুইটা হাত মিলে এখানে দ্বিবন্ধন হবে। বুঝতে পারছো কিনা, এই দুইটা হাত মিলে এখানে কি হবে, দ্বিবন্ধন হবে। এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের বিক্রিয়া। বুঝতে পারছো, সবাই একটু জানো বিক্রিয়াটা বুঝতে পারছো কিনা। তো বলো তো আমাদের নিরোধক আর কারা কারা আছে, সালফিউরিক অ্যাসিড যদি নিরোধক হয়, যে নিরোধক আর কারা কারা আছে বলো, নিরোধক আর কারা কারা আছে। ওই আমি একটা জায়গায় ভুল করছি, দাঁড়াও, এখানে না, এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইখানে ঠিক আছে, এইখানে ঠিক আছে। যেই হাইড্রোজেনে, যেই কার্বনে হাইড্রোজেন কম থাকবে সেখান থেকে বের হবে। খেয়াল করো সবাই, একটা জায়গায় আমার মিস্টেক হয়েছে। এই দেখো এই কার্বনের মধ্যে তো OH যাবে, এটার মধ্যে কোনো সমস্যা নাই। পানি তৈরির জন্য কি কি লাগে, পানি তৈরির জন্য OH এবং হাইড্রোজেন দুইটাই লাগে। OH তো এখান থেকে যাবে, হাইড্রোজেন কোন জায়গা থেকে যাবে, এখান থেকে যাবে না এখান থেকে যাবে, যেই কার্বনে হাইড্রোজেন কম সেখান থেকে যাবে। বুঝতে পারছো, তাহলে এই যে এখান থেকে যাবে, এটার এক হাত খালি এক হাত খালি, এই এক হাত মিলে দ্বিবন্ধন তৈরি করলো। তাহলে এর নাম হচ্ছে বিউটিন 2, ছিল বিউটানল 2, হয়ে গেল বিউটিন 2। বুঝতে পারছো এই কার্বন থেকে কেন গেছে, কারণ এখানে হাইড্রোজেন কম, হাইড্রোজেন কম মানে যার কম তার থেকে নিয়ে নিস, যার কম তার থেকে নিয়ে নিস। হ্যাঁ, P2O5, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলোকে ডেসিকেটর বা শুষ্ককারক হিসেবে কাজ করে। আচ্ছা বলতে পারবা যে কোন যৌগগুলা একই সাথে নিরোধক একই সাথে শুষ্ককারক, কোন যৌগগুলা একই সাথে নিরোধক একই সাথে শুষ্ককারক? দেখো তো এর আনসার বুঝছো কিনা। বিউটিন 2 হবে কিন্তু 1 কিন্তু হবে না। আমি প্রথমে যেটা লিখছিলাম ভুলে, ওইটা আনসার করলে কিন্তু বিউটিন 1 হয়ে যাবে। হাইড্রোজেন যাবে পাশেরটা থেকে, এই পাশ থেকে না, যার মধ্যে কম তার থেকে যাবে বিউটিন 2। সহজ টেকনিক দিয়ে দিই, সহজ টেকনিক দিয়ে দিই, নামে নামে পরিচয়। বিউটানল 2 থেকে বিউটিন 2, বিউটানল 2 থেকে বিউটিন 2, 2 মিলাই দিবা, 2 মিলাই দিবা। আইসোপ্রোপাইল অ্যালকোহল কোনটি, কি বললাম, আইসোপ্রোপাইল অ্যালকোহল কোনটি, এটা মানি নাই। আচ্ছা এই যে আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেত হচ্ছে প্রোপানল 2। প্রোপানল কি, CH3 CH বন্ড CH3, এর মাথা মধ্যে যখন OH দিবা এটা হচ্ছে প্রোপানল 2। এই প্রোপানল 2 হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহলের সংকেত। এই আইসোপ্রোপাইল অ্যালকোহল কি করা হয়, ডাক্তারির যেই যন্ত্রপাতি, ডাক্তারি যন্ত্রপাতিগুলোকে জীবাণুমুক্ত করার কাজে ব্যবহৃত হয়, ডাক্তারি যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হয়। কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, জ্যামিতিক সমানতা প্রদর্শন করার শর্ত হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন হইতে হবে। এইগুলাও অ্যালকিন, সব অ্যালকিন। প্রতিস্থাপিত অ্যালকিন মানে কি, এই কার্বনের হাতে যদি হাইড্রোজেন থাকে, এইটার হাতে হাইড্রোজেন থাকতে হবে, মানে একটা জিনিস কমন থাকতেই হবে, বাকি দুই হাতে তার যা ইচ্ছা থাকুক, কিন্তু সেম জিনিস থাকা যাবে না। দুই হাতেই হাইড্রোজেন থাকলে হবে না, বা দুই হাতেই CH3 থাকলে কি হবে না, দুইটা হাতে দুইটা ভিন্ন জিনিস থাকতে হবে। এখন যেহেতু দুইটা মিলে গেছে, হাইড্রোজেন হাইড্রোজেন মিলে গেছে, এখন এখানে ক্লোরিন, এখানে ব্রোমিন দাও, সমস্যা নেই। এখানে ক্লোরিন ক্লোরিন দাও, সমস্যা নাই। এখানে CH3 দাও, সমস্যা নাই। বাট আমি এইটা বোঝানোর চেষ্টা করতেছি যে দুইটা জিনিস কমন থাকতেই হবে। হাইড্রোজেন হাইড্রোজেন কমন থাকার পরে বা সেম জিনিস থাকার পরে ক্লোরিন দেও ব্রোমিন দেও, এটা ম্যাটার করে না। দুইটা সেম থাকলে বাকিগুলো ডিফারেন্ট থাকলে সমস্যা নেই। দ্বিবন্ধনে এখানে দেখো হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, এখানেও CH3, এখানেও CH3, সমস্যা নেই, হয়ে গেল। বুঝতে পারছো, কিন্তু সেম হাতে কখনো কি দুইটা জিনিস থাকা যাবে না, সেম হাতে একই জিনিস থাকা যাবে না। বুঝতে পারছো, ওকে। এটা দেখো এখানে লিখে নিয়ে আসছি আমি, এই দেখো গুল্লা গুল্লা দিয়ে দিছি, থাকা যাবে না, সেম জিনিস থাকা যাবে না। নেক্সট প্রশ্ন দেখো আমাদের, কোনটি ইলেকট্রোফাইল, অলরেডি পড়া হয়েছে ইলেকট্রনের ঘাটতি BF3, বাকিগুলো হচ্ছে নিউক্লিওফাইল। এই যৌগটা খেয়াল করো, CH3 CH ডাবল বন্ড CH বন্ড C ডাবল ট্রিপল বন্ড CH, কত বড় যৌগ দিয়ে দিছে, বলছে এই যৌগে 5 নং কার্বন পরমাণুতে কোন ধরনের সংকরণ বিদ্যমান।
5 নং কার্বন পরমাণুতে কোন ধরনের সংকরণ বিদ্যমান? 5 নং হচ্ছে এটা। 5 নংয়ের মধ্যে দেখো একক বন্ধন। আমরা জানি যদি একক বন্ধন থাকে সেটা sp3 সংকরায়ন, দ্বি বন্ধন থাকলে sp2 সংকরায়ন, আর ত্রি বন্ধন থাকলে sp। তাহলে এই যে এখানে আছে ত্রি বন্ধন, তাহলে 1 নাম্বার ও 2 নাম্বার কার্বনের ক্ষেত্রে 1 ও 2 এর মাঝে কি ত্রি বন্ধন, তাই 1 আর 2 হচ্ছে sp সংকরায়ন। এই দেখো আমি লিখে দিচ্ছি 2 নাম্বার কার্বনে sp সংকরায়ন 1 + 2। 3 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বনের মধ্যে দ্বি বন্ধন আছে, তাই 3 এবং 4 হবে sp2 সংকরায়ন, আর 5 নাম্বার কার্বন হবে sp3 সংকরায়ন। এই জিনিসটা বুঝছো কিনা সবাই জানো? 3 এবং 4 এর মধ্যে দ্বি বন্ধন আছে, 3 এবং 4 এর মধ্যে দেখো অনেকে বলবে ভাই 4 এর মধ্যে তো একক বন্ধন আছে না, একক আর দ্বি থাকলে দ্বি বন্ধনটাই কাউন্ট হবে। 3 আর 4 এর মধ্যে কি আছে? দ্বি বন্ধন আছে, 3 আর 4 হচ্ছে sp2, আর 5 নাম্বার হচ্ছে কি sp সংকরায়ন। ঠিক আছে, 5 নাম্বার হচ্ছে sp3 সংকরায়ন। ঠিক আছে, বুঝছো সবাই? এস্টারের কার্যকরী মূলক কোনটি? নামের শেষে আর, নাম তার এস্টার। নামের শেষে আর, নাম তার এস্টার, এভাবে পড়বা। নামের শেষে আর, নাম তার এস্টার। ঠিক আছে, দেখো নামের শেষে আর, নাম তার এস্টার। এবং এই এস্টার কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের একটি জাতক। কি কি জাতক আছে? এস্টার আছে, অ্যামাইড আছে, অ্যাসিড হ্যালাইড আছে। COX যখন থাকবে তার নাম অ্যাসিড হ্যালাইড, CONH2 যখন থাকবে তার নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড, আর COOR যখন থাকবে নাম তার এস্টার। এই সংকেতটাও শিখে রাখো যে COO, এটা মাঝে মাঝে এভাবে আসে, COO এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট, এটাও মুখস্থ রাখবা। COO এর নাম হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট। COO এর নাম কি? অ্যাসিড অ্যানহাইড্রাইট। ঠিক আছে, ওকে। এই জিনিসটা ভাবে লাগছে, দেখো এটাই কি বললাম যে COO, তাই না? তার মানে এখানে CO কয়টা? 2টা। এই যে 2টা CO সাথে কি O, এই যে O, 2টা CO সাথে কি O, বুঝতে পারছো? 2টা CO সাথে কি O। CH3CHO একটি অ্যালডিহাইড, অথচ HCOH একটি অ্যাসিড। এ উভয় যৌগই কোন পরীক্ষাটি দিবে? উভয় যৌগই কোন পরীক্ষাটি দিবে? খেয়াল করো সবাই, এই জিনিসটা খেয়াল করো। CH3CHO এখানে কি আছে? অ্যালডিহাইড মূলক আছে। আবার এই যে HCOOH, খেয়াল করে দেখবা এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের মিথান অ্যালডিহাইড, বা এর নাম হচ্ছে কি মিথানোইক অ্যাসিড, আর এর নাম কি? এর নাম কি? ইথানেল। তাহলে এই যে দেখো আমাদের যেই সকল যৌগে হচ্ছে CHO থাকবে, যেই সকল যৌগে হচ্ছে কি CHO থাকবে, আমি চিত্রটা একা দেখাই। এই যে দেখো CHO দেখা যাচ্ছে কিনা? CHO থাকবে, দেখছো? এটা হচ্ছে ইথানেল, এটা কি মিথানোইক অ্যাসিড। মিথানোইক অ্যাসিডের মধ্যে কি একটা CHO আছে। যাদের মধ্যে CHO থাকে তারা ফেলিং দ্রবণ এবং কি টলেম্বিকারক পরীক্ষা দিবে। বাট 2,4-DNPH পরীক্ষা একমাত্র কি যাদের মধ্যে কার্বনিল মূলক আছে তারাই দিবে, মানে অ্যালডিহাইড ও কিটোন, বুঝতে পারছো? আর ফেলিং দ্রবণ টলেম্বিকারক সবাই দিবে যাদের মধ্যে CHO আছে। এই হচ্ছে কথাবার্তা। একশো 67 দেখো, রেইনকোট তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? PVC, মুখস্থ পড়া। এটা হচ্ছে আমাদের পলিমার অংশের পড়া, এটা মুখস্থ রাখতে হবে। ফেনল শনাক্তকরণের পরীক্ষা কোনটি? লিবামেন পরীক্ষা। এটা হচ্ছে আমরা শনাক্তকরণ পার্টে পড়বো, আমি বলছিলাম। অ্যাক্রিলিন পরীক্ষা দ্বারা কোন যৌগ শনাক্ত করা হয়? গ্লিসারিন। এবং এখানে হচ্ছে তীব্র গন্ধযুক্ত KHSO4 এই পড়াটা আসে। আমরা শনাক্তকরণ আলাদা পড়বো, ঠিক আছে? পটাশিয়াম বাইসালফেটে পড়াটা আসে, অ্যাক্রিলিন যেটা পটাশিয়াম বাইসালফেট। তো এটা আমরা শনাক্তকরণ পার্টে আলাদা করে পড়বো, সমস্যা নেই। জৈব যৌগের অনুসমূহ কোন বন্ধন দ্বারা গঠিত? এটা আমরা যখন পড়ি যে জৈব এবং অজৈব যৌগের পার্থক্য যেখানে পড়ি, অজৈব যৌগগুলা কি সমযোজী, আয়নিক দুইটাই হইতে পারে, আয়নিক যৌগ বেশি থাকে। বাট জৈব যৌগগুলো কি অবশ্যই সমযোজী বন্ধন। আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য মেডিকেল আসছিল যে জৈব যৌগগুলো হচ্ছে জটিল এবং মন্থর, স্লো এবং জটিল, হার্ড মানে টাফ। আমরা এই জন্য তো পড়াশোনা করতে কঠিন লাগে, কঠিন দেখাই তো বা জটিল দেখাই তো। বাট যেগুলো হচ্ছে অজৈব যৌগ সেগুলো কি সহজ এবং দ্রুত, ঠিক আছে? এগুলো কিন্তু জানতে হবে। অ্যালডিহাইড শনাক্তকরণে দেখো ফেলিং দ্রবণ ও টলেম্বিকারক, একটু আগে বললাম যে CHO
টলেম বিকারক ও ফিলিং দ্রবণ। কোন তাপমাত্রা ও চাপে গ্লিসারিন ভেঙে যাবে না? কোন তাপমাত্রা ও চাপে গ্লিসারিন ভেঙে যাবে না? তোমাদের প্রতি প্রশ্ন, গ্লিসারিনের স্ফুটনাঙ্ক কত বলো? তোমাদের প্রতি প্রশ্ন, গ্লিসারিনের স্ফুটনাঙ্ক কত? বলো বলো সবাই। আগে পড়াইছি দেখে জিজ্ঞেস করতেছি, আগে পড়াইছি। গ্লিসারিনের স্ফুটনাঙ্ক কত? বলো বলো বলো। গুণগত রসায়ন যখন পড়াই কবির স্যার এমসিকিউ, তখন মুখস্থ রাখতে বলছিলাম গ্লিসারিনের স্ফুটনাঙ্ক সবাই মুখস্থ রাখবা। 200 কত বলো? নিম্নচাপ পাতন যখন পড়াই, নিম্নচাপ পাতন যখন পড়াই তখন পড়াইছিলাম যে গ্লিসারিনের স্ফুটনাঙ্ক কত? 200। একজন কেন, বাকিরা কি জানো না? কথা না শুনতে সমস্যা, ইনস্ট্রাকশন তো ফলো করতে হবে, ইনস্ট্রাকশন ফলো করতে হবে। তো 290 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো, 290 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ 296 বা 290 যেটা থাকে সেটা তাকাবা। 296 290 যে কোনো একটা তাকালেই হবে। আচ্ছা খেয়াল করো, এই যে 760 মিলিমিটার মার্কারি, এটা কি উচ্চচাপ? 2 ATM, এটাও কি উচ্চচাপ? ওই দেখো বিজয় অলরেডি, এই দেখছো আমি কিন্তু লাইভে, কিন্তু আমার পড়া কিন্তু চলে গেছে, দেখছো আমি কিন্তু পাঠাই নাই, শিডিউল করা, শিডিউল পোস্ট। তাহলে আমি কি করি, তোমাদের পড়াগুলো শিডিউল করে রাখি, তাহলে বুঝো একটা মানুষ সব কিছু পড়া তো দেয় টাইম টু টাইম, আবার শিডিউলও করে রাখে যে সাজানো জিনিসগুলো যাতে তোমরা পাও। আর কত করবো বলো, আর কি করব, আর কি করা যায় তো মানুষের পক্ষে বলো? নিম্নচাপ পাতনের কথা মনে আছে কিনা? কোনো একটা যৌগকে যখন তার চাপটা কমায় দেওয়া হবে তখন স্ফুটনাঙ্কে নিয়ে গেলেও সে কি ফুটবে না, তাই তো? তাহলে নিম্নচাপ কই 50 মিলিমিটার মার্কারি আর কই 760 মিলিমিটার মার্কারি, কথা বুঝতেছো কিনা? 2 ATM মানে কি 760-এর ডাবল, 1 ATM মানে 760, 1 ATM মানে কি 760, তাহলে এটা যেই কথা এটা কি কথা? 2 ATM মানে কি বেশি চাপ, নিম্নচাপের কথা বলতেছিস। 50 মানে কি অনেক নিম্নচাপ না? নিম্নচাপে যখন নিয়ে আসবো তখন কি এটা পাতিত হবে, বরং কি ভাঙবে না, বিয়োজিত না হয়ে পাতিত হয়, তার নাম হচ্ছে নিম্নচাপ পাতন। বিয়োজিত না হয়ে পাতিত হয় তার নাম হচ্ছে নিম্নচাপ পাতন, কথা বুঝছো? নিচের কোন যৌগের কার্বনের sp2 সংকরণ ঘটে? sp2 মানে হচ্ছে দ্বিবন্ধন থাকতে হবে, একক বন্ধন sp3, ত্রিবন্ধন sp, এখানে আবার কি sp3, একক বন্ধন একক বন্ধন একক বন্ধন sp3, এই যে দ্বিবন্ধন sp2, ইজি প্রশ্ন। ফেনলের সঙ্গে ব্রোমিন পানি যোগ করলে কোনটি হয়? এই দেখো ফেনলের সাথে ফেনল বন্ড OH, 2 নাম্বার 4 নাম্বার এবং 6 নাম্বার কার্বনে কি ব্রোমিন যুক্ত হবে। 2 নাম্বার 4 নাম্বার এবং 6 নাম্বার কার্বনে কি ব্রোমিন যুক্ত হবে। তো দেখো তার নাম হবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল, এবং এটা হলুদ অধক্ষেপ, হলুদ অধক্ষেপ, ঠিক আছে? 2,4,6 ট্রাইব্রোমোফেনল, হলুদ অধক্ষেপ, ঠিক আছে? একটু আগে এটা জিজ্ঞেস করছিলাম যে গ্লিসারিন শনাক্তকরণে KHSO4 ব্যবহার করা হয়। গ্লিসারিনকে KHSO4 বা P2O5 সহ উত্তপ্ত করলে বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রিলিন তৈরি হয়। একটু আগে আমি পড়াইছি এটা যে গ্লিসারিন শনাক্তকরণে গ্লিসারিন সংকেত কি? CH2OH, CHOH, CH2OH। এই যে গ্লিসারিন শনাক্তকরণে KHSO4, পটাশিয়াম বাইসালফেট বা P2O5, ফসফরাস পেন্টাঅক্সাইড, এই দুটো যৌগ দ্বারা যখন শনাক্তকরণ করা হয় তখন বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রিলিন তৈরি হয়। গ্লিসারিন শনাক্তকরণে বারবার আসে এটা। প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে কোন পরীক্ষা করা হয়? কার্বিল অ্যামিন ও নাইট্রাস অ্যাসিড। ও নো, নাইট্রাস অ্যাসিড মানে হচ্ছে ও নো, ও নো, ও নো মানে কি HNO2, HNO2, ও নো। তোমাদের প্রতি প্রশ্ন, এই লুকাস বিকারক পরীক্ষা দ্বারা কি শনাক্তকরণ করা হয় বলো? লুকাস বিকারক পরীক্ষা দ্বারা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করা হয় লুকাস বিকারক দ্বারা, ঠিক আছে? এবং লুকাস বিকারকের সংকেত কি বলো? সবাই কমেন্ট করো, লুকাস বিকারকের সংকেত কি? সবাই কমেন্ট করো, লুকাস বিকারকের সংকেত কি? ফার্স্ট
বলো লুকাস বিকরকের সংকেত কি? লিবারম্যান পরীক্ষা দ্বারা কোনটি শনাক্তকরণ করা হয়? লিবারম্যান দ্বারা ফেনল, তাই না? লিবারম্যান দ্বারা কি? ফেনল। জাস্ট এটা বলো যে লুকাস বিকরকের সংকেত কি? ক্যাটিনেশন ধর্ম কার্বন প্রদর্শন করে, ইজি পড়া। স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতির জন্য ফেনলকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এই পদ্ধতিটি কি নামে পরিচিত? স্যালিসাইলিক অ্যাসিডের ক্ষেত্রে ফেনলের এই পদ্ধতির নাম হচ্ছে কোপ স্মিথ পরীক্ষা। এটা নামীয় পরীক্ষা, নামীয় পরীক্ষাগুলো আলাদা লিস্ট দিব, ওটা পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে, নেক্সট। অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2 -2 বললে সেটা কি হবে? অ্যালকাইন। শুধু 2n বললে অ্যালকিন, আর এটা ভুল লেখস। সমগোত্রীয় শ্রেণী মানে কি? একই সদস্য, মানে একই রকম। দেখো ইথেন, মিথেন, বাট প্রোপিন কেন? ইথিন, প্রোপিন, আবার বিউটেন কেন? অ্যালকিনের সাথে অ্যালকেন কেন? রাইট? 1 হেক্সিন, 2 হেক্সিন, 3 হেক্সিন, এগুলো আসলে সমগোত্রীয় শ্রেণী। এটা একই যৌগ, 1 নম্বর কার্বনের দ্বিবন্ধন, 2 নম্বর কার্বনের দ্বিবন্ধন, আবার 3 নম্বর কার্বনের দ্বিবন্ধন, এটা একই যৌগ, সেম যৌগ। সেম যৌগ তো সমগোত্রীয় শ্রেণী হবে না। সমগোত্রীয় শ্রেণীর মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে, নোট করো। সমগোত্রীয় শ্রেণীর মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। হ্যাঁ, লুকাস বিকরকের সংকেত হচ্ছে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় HCl। অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস কি? গাঢ় HCl। ইমা লেখছে, নুসরাত লেখছে, আর কেউ লেখে না? এই যে রোজা লেখছে, সাইরা লেখছে, সাইমা লেখছে, ইফাত, অনেকেই লেখছে। আচ্ছা, ভেরি গুড। ওকে, অ্যানিলিনে সিগমা বন্ধনের সংখ্যা কয়টি? তো অ্যানিলিনের সংকেতটা আমাদের দেখতে হবে। অ্যানিলিন দেখতে হচ্ছে এরকম, বেনজিনের মাথায় NH2। জিজ্ঞেস করছে এখানে সিগমা বন্ধনের সংখ্যা কয়টি, এটা ভাঙ্গা আঁকতে হবে। কার্বন, এগুলা বাসায় প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলতে হবে। পরীক্ষার হলে সময় নিয়ে বের করা খুবই টাফ। বাসায় প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলতে হবে। চলো আমরা এখন গোনা শুরু করি। সিগমা বন্ধন, তাই না? যেগুলো হচ্ছে দ্বিবন্ধন সেগুলো হচ্ছে পাই। তাহলে 1টা পাই, 2টা পাই, 3টা পাই। সিগমাগুলো দেখো, 1টা সিগমা, 2টা সিগমা, 3টা সিগমা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। প্রত্যেকটা হাইড্রোজেন গুণ 10টা, 11টা, 12টা, 13টা, 15টা, এগুলো দেখি। একটা মনে বেশি গুণা ফেলছি। আচ্ছা, 14টা হবে, একটা বেশি গুণা ফেলছি। হ্যাঁ, গুনতে গুনতে একটা বেশি গুণা ফেলছি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, এই 14টা হবে। তোমরা দেখো, আমি মানে কোনো জায়গায় বেশি গুণা ফেলছি। ও এই যে এই যে এই যে এই যে হাইড্রোজেন দিছি কেন এখানে? দেখছো এখানে হাইড্রোজেন দিছি কেন? হাইড্রোজেন তো এখানে একটা নাই। এই পুরাটা তো কি? C6H5, সাথে হচ্ছে NH2। এখন গুণি চলো। তাই তো বলি, আমি বেশি গুনলাম কেমনে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা হাইড্রোজেন সহ। পর হচ্ছে 11, 12, 13, 14, 4টা হাইড্রোজেন, 14টা। বুঝতে পারছো কিনা? মেইন বেনজিন বলয়ে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, হাইড্রোজেন আছে 5টা, 11টা, এই যে 12টা, 13টা, 14টা। ওকে, হাইড্রোজেন একটা বেশি দিয়ে ফেলছিলাম। দেখো ক্লিয়ার কিনা? 14টা। যারা বুঝো না তাদের জন্য আরেকবার আঁকতেছি, ভাঙ্গা ভাঙ্গা আঁকতেছি। যদি কেউ কনফিউজড হয়ে যায় থাকো, আরেকবার আঁকতেছি। এই যে দেখো, কার্বন, 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 ঠিক আছে? দ্বিবন্ধন, 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 হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এইবার গুণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ওকে, বুঝছো কাহিনী? 5টা হাইড্রোজেনের সাথে 5টা সিগমা, কার্বন 6টার সাথে 6টা, 11টা, এখানে একটা 12টা, এখানে 2টা, 14টা। মুখস্থ মুখস্থ করে ফেলবা, পরীক্ষা হলে কিন্তু বের করা টাফ হবে। অ্যালকাইন 1 শনাক্তকরণের বিকারক কোনটি? ডায়ামিন কিউপ্রাস ক্লোরাইড বা ডায়ামিন সিলভার ক্লোরাইড, যে কোনোটা থাকতে পারে। এখানে সিলভার থাকলেও কিন্তু আনসার হবে, পড়াইছি ক্লাসের শুরুতে। কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম কোনটি? কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রমের ক্ষেত্রে মনে রাখবা যে এই যে 3 ডিগ্রি
পরে হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে কি 1 ডিগ্রি। তো এটা নিয়ে আমি তোমাদের ক্রমগুলো, রসায়নের ক্রম হচ্ছে গাইডলাইন গ্রুপে দেওয়া আছে, গাইডলাইন গ্রুপের পড়াগুলো দেখে ফেলবা, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি ভুল আছে নাকি? ভুল আছে, এখানে সম্ভবত ভুল আছে। এখানে আবার এখানে তো আর 2টা হবে, তাহলে 3 ডিগ্রি 2 ডিগ্রি, হ্যাঁ এটা হচ্ছে কারেক্ট 1 নাম্বারটা, ঠিক আছে। 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। এই কার্বনিয়াম আয়নের স্থায়িত্ব, তারপর হচ্ছে তুমি কার্বন আয়নের সক্রিয়তা, এইগুলা সবগুলা গাইডলাইন গ্রুপে পেয়ে যাবা। গাইডলাইন গ্রুপে আমরা কিন্তু পড়া দিয়ে দিছি এগুলা, ঠিক আছে, মুখস্থ পড়া তো, এগুলা আলাদা করে পড়ে রাখবা। কোনটি অ্যালিফেটিক যৌগ? এই দেখো অ্যানিলিন, অ্যারোমেটিক, টলুইন মাথার মধ্যে CH3, বেনজিনের মাথায় ফেনল কে, বেনজিনের মাথায় OH, এগুলো সব হচ্ছে কি, সব হচ্ছে অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে। ওকে, আমি এগুলো ব্যাখ্যা মনে লিখে আনছিলাম। এই যে এটা কোনটা, কোন যৌগটি কিটোন অটোমাইজম দেখায়, এগুলো তো পড়াইছি আগে, এগুলো পড়াইছি, ঠিক আছে। অ্যালিফেটিক যৌগ কোনটা বুঝতে পারছো, বাকিগুলো অ্যারোমেটিক, অ্যালিফেটিক। কার্বলিক অ্যাসিড বলা হয় ফেনলকে, ফেনলকে বলা হয় কার্বলিক অ্যাসিড। কার্বনিক না কিন্তু, এটা কিন্তু ল। কার্বনিক বললে আবার কোনটা হবে, কার্বনিক বললে হবে H2CO3, কার্বনিক অ্যাসিড। এটা হচ্ছে কোমল পানিতে থাকে। এই যৌগটার নাম জিজ্ঞেস করছে, এই CH3 মাথায় চলে আসবে, OH মাথায় চলে আসবে। খেয়াল করে দেখো, CHO আর OH এর মধ্যে অগ্রগণ্য কোনটা? আলো কত আলো, মনে আছে কিনা? কাঁসা হলো আশা, আলো কত আলো। এই আলো দিয়া ছিল অ্যালডিহাইড, এই আলো দিয়া ছিল অ্যালকোহল। তার মানে অ্যালডিহাইডটা কার্যকরী মূলকে অগ্রগণ্য, তার মানে এই যৌগের নাম হবে অ্যালডিহাইড। সবার আগেই খ নাম্বার অপশন বাদ, কারণ এখানে যৌগের নাম দিছে অ্যালকোহল। এই যৌগের নাম হবে অ্যালডিহাইড, লাস্টে অ্যাল আসবে, অ্যাল আসবে। আচ্ছা, 2 নাম্বার কার্বনে কি আছে? এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। 4টা কার্বন যেহেতু, তাই এটা হবে বিউটানেল। প্রোপানেল বাদ, পেন্টানেল বাদ। ইজিলি আনসার করতে পারলাম 1 নাম্বারটা। দেখো তো বুঝছো কিনা, দেখো তো বুঝছো কিনা বাচ্চারা, এই দেখো বুঝছো কিনা। ওকে, কোন যৌগে নাইট্রল কার্যকরী মূলক? এই যে এটা হচ্ছে নাইট্রো, এটা হচ্ছে অ্যামিন, এটা হচ্ছে কি অ্যামোনিয়াম সায়ানাইড, এখান থেকে ইউরিয়া আসে। আর এই যে CN মানে নাইট্রাইল বা হচ্ছে সায়ানাইট, নাইট্রাইল বা সায়ানাইট। 250 সলভ করাবো। কোন যৌগ ইলেকট্রোফিলিক দ্রুত প্রক্রিয়ায় বেশি সক্রিয়? ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, দ্রুত মানে সংযোজন, সংযোজন বিক্রিয়াগুলো শুধুমাত্র কি, সংযোজন বিক্রিয়া শুধুমাত্র কি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বিক্রিয়ার মধ্যেই হয়। বিউটিন 1, বিউটেন তো আগেই বাদ, কেন? কারণ সংযোজন বিক্রিয়া অ্যালকেন দিবে না, সংযোজন অ্যালকেন দিবে কি প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া বা দ্রুত বিক্রিয়ার ফলে দ্বিবন্ধনগুলা একক বন্ধনে পরিণত হয়, দ্বিবন্ধনগুলা কি একক বন্ধনে পরিণত হয়। বিউটিন 1, পেন্টাইন 1 আর পেন্টাইন 2 কোনটা ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ায় বেশি সক্রিয় হবে? আচ্ছা, ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়ায় সক্রিয়তা আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে? যার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকবে সেটা কি বেশি সক্রিয় হবে, তাই না? সেটা হচ্ছে কি বেশি সক্রিয় হবে। খেয়াল করো বিষয়টা, তো দেখাই আমি। প্রথমে হচ্ছে বিউটিন 1টা আঁকি, CH3 CH2 CH ডাবল বন্ড CH2, বিউটিন 1 CH3 CH2 বন্ড CH2 বন্ড CH বন্ড ডাবল বন্ড CH2। এটা হচ্ছে আমাদের কি পেন্টাইন 1, পেন্টাইন 1। এইখানে যখন এই যে দ্বিবন্ধনটা ভেঙে যাবে, এর একটা হাত খালি হবে, এর একটা হাত খালি হবে, এখানে নতুন একটা যৌগ আসবে, নতুন একটা যৌগ আসবে। এটাকে আমরা বলতেছি দ্রুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া, দ্রুত বা সংযোজন বিক্রিয়া। সেম কাহিনী এখানে CH2। আচ্ছা, এই যে এখানে যখন নতুন যৌগটা আসবে, নতুন যৌগটা আসার সময় বলতো কোন জায়গায় নতুন যৌগটা বেশি বাধা পাবে, উপরেরটায় না নিচেরটায়?
নতুন যৌগ যখন আসবে উপরেরটায় বেশি বাধা পাবে, নিচেরটার মধ্যে বেশি বাধা পাবে? বলো তো নিচেরটায় বেশি বাধা পাবে কেন? নিচেরটা বড় 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 যৌগ মানে কি স্টেরিক বাধা বেশি, বড় যৌগ মানে কি স্টেরিক বাধা বেশি। কথা বুঝতে পারছো? আর ছোট যৌগ মানে কি বাধা কম, এই জন্য সক্রিয়তা কার বেশি হবে? উপরেরটা, কারণ সে পিচ্ছি। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। তাহলে এই জন্য আমাদের আনসার কি হবে? এটা বিউটিন 1। কোন বিকারক ফেনোলিক OH শনাক্তকরণ করতে ব্যবহৃত হয়? ফেনলের OH শনাক্তকরণের জন্য FeCl3, এটা শনাক্তকরণের পার্টে আমরা পড়াবো। লুকাস বিকারক হচ্ছে তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্যকরণে। শুধু সোডিয়াম ধাতু যদি বলে সেটাও কি অ্যালকোহল শনাক্তকরণে। আর সোডিয়াম বাইকার্বনেট বললে বলো তো কে বলতে পার ভাই? সোডিয়াম বাইকার্বনেট কি শনাক্তকরণে ব্যবহৃত হয়? সোডিয়াম বাইকার্বনেট কোনটা শনাক্তকরণে ব্যবহৃত হয়? দেখি কে কে পারে। কোন পদ্ধতিতে কার্বন শিকল হ্রাস করা যায়? ডুমা বিক্রিয়া বা ডিকার্বোসিলেশন বিক্রিয়া, মনে আছে কিনা? গত ক্লাসে পড়াইছি, আজকের ক্লাসেও বলছিলাম। ডুমা বিক্রিয়া বা ডিকার্বোসিলেশন কার্বনটা কমে যায়, রাইট? বুঝতে পারছো? সোডিয়াম বাইকার্বনেট দ্বারা কি শনাক্তকরণ করা হয় বলো? শনাক্তকরণ তো বাচ্চা কাচ্চা পড়ার কথা। তোমাদের অ্যাসিড পড়াইছি না? কার্বোক্সিলিক অ্যাসিড পড়াইছি। কার্বোক্সিলিক অ্যাসিড তো পড়াইছি বেসিক ক্লাস, যারা ফুল ব্যাচের স্টুডেন্ট। কার্বক্সিলিক অ্যাসিড যেগুলা, এগুলো শনাক্তকরণ করতে কি সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা বলো তো দুধের পিএইচ নিয়ন্ত্রণে কাজ করে কোনটা? দুধের পিএইচ নিয়ন্ত্রণে কাজ করে কোন যৌগটি? কাইরাল কার্বন থাকা সত্ত্বেও আলোক সমানতা প্রদর্শন করে না কোন যৌগটি? কাইরাল কার্বন থাকা সত্ত্বেও আলোক সমানতা প্রদর্শন করে না কোন যৌগটি? ঠিক আছে, হ্যাঁ COOH বা অবরোহী, ঠিক আছে। তো দেখো এই যে টার্টারিক অ্যাসিড, মেসো টার্টারিক অ্যাসিড, মেসো যৌগের বৈশিষ্ট্য কি বলো? মেসো যৌগের বৈশিষ্ট্য কি বলো? যখন হচ্ছে কি, যখন হচ্ছে প্রতিসাম্য তল তৈরি হবে উপরে এবং নিচে সেম, তখন তাকে আমরা বলি মেসো যৌগ। এবং মেসো যৌগগুলা কি কাইরাল কার্বন থাকা সত্ত্বেও আলোক সমানতা প্রদর্শন করে না। এটা বইয়ে ভুল দেওয়া। ক নাম্বার যেটা 2 প্রোপানল, এটা কিন্তু আসলে কি প্রদর্শন করে, কেন করবে না? 2 প্রোপানলটা খেয়াল করো। আমরা যদি অ্যালকোহল বলি তাহলে CH3 CH3 মাথার মধ্যে OH, এটা হচ্ছে প্রোপানল 2। এক হাতে OH এক হাতে হাইড্রোজেন, ঠিক কিনা? CH3 2 প্রোপানল না? প্রোপানল 2 CH3 CH মিথিত প্রোপ। এখানে তো আবার কাইরাল কার্বন নাই। এই প্রোপানল 2 কি সংকেত ভুল করলাম নাকি? প্রোপানল 2 CH3 CH ভুল তো হওয়ার কথা না। এই দেখো তো প্রোপানল 2 এর সংকেত কি ভুল করছি? ঠিকই তো আছে, কাইরাল কার্বন তো নাই। কিন্তু মেসো যৌগ আনসার হবে, এটা মোটামুটি শিওর থাকো, এটা শিওর। মেসো যৌগ চালক নিষ্ক্রিয়, ঠিক আছে, আলোক সমানতা প্রদর্শন করবে না। প্রোপানল 2 এর মতো কাইরাল কার্বন নাই, তারা এটা হুদাই দিছে অপশনে। এটা হুদাই অপশনে দিছে, বুঝছো? আমারও কনফিউশনে ফেলাই দিছে। কাইরাল কার্বন থাকা সত্ত্বেও আলোক সমানতা প্রদর্শন করেন না, এটা তো কাইরাল কার্বনই নাই। বিউটানলে আছে, এটার মধ্যে আছে, এটা আমরা সবাই জানি। CH3 CH2 CH CH3 এটার মধ্যে আছে, আমরা সবাই জানি, এটা তো থাকবেই। এক হাতে OH এক হাতে হাইড্রোজেন এক হাতে CH3 এক হাতে পুরোটা, তাহলে অবশ্যই কাইরাল কার্বন। এটার মধ্যে কিন্তু কাইরাল কার্বন নাই, কাইরাল কার্বন নাই, লিখে রাখো, বুঝছো? আচ্ছা মেসো যৌগ হবে এটার আনসার। অ্যানথ্রাসিনে সঞ্চারণশীল ইলেকট্রন কয়টি? অ্যানথ্রাসিনের যৌগটা হচ্ছে এরকম দেখতে, 3টা বেনজিন পাশাপাশি বসায় দিবা, 3টা বেনজিন পাশাপাশি বসায় দিবা। তাহলে এইখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে কয়টা? 2টাতে 2 2 4 5 6 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7, তাহলে 7 দুগুণে 14টা। এইভাবে যদি না বের করতে মন চায়, মনে করো তুমি এভাবে বের করবে না, তুমি ভিতরে চিহ্ন বসাইতে পারো না, মনে করো তুমি একটু অলস টাইপের আমার মতো, তখন তুমি কি করবা? 3টা চক্র, জানো তো 3টা চক্র, এটা তো জানো
তাহলে n সমান কি 1 2 3 4n প্লাস 2 এর মধ্যে 3 বসায় দাও। কেন 3 বসাইলাম? কারণ চক্র হচ্ছে 3টা, তাই হচ্ছে কি 14টা। তাহলে একইভাবে আনসার করতে পারবা না? ন্যাপথালিনে কয়টা? ন্যাপথালিনে 2টা চক্র, n = 1 আর 2। তাহলে 4n প্লাস 2 মানে কি 10টা। ঠিক আছে, একটু বুদ্ধি করলে আনসার করা যায়, একটু বুদ্ধি খাটাইলে আনসার করা যায়। ওকে, লাস্ট এমসিকিউ আজকের অলরেডি পড়া হয়ে গেছে। ও না, এটা পড়াই নাই, ওজনীকরণ পড়াই নাই, তাহলে আজকে পড়াবো না। এটা ওজনীকরণ নেক্সট ক্লাসে পড়াবো। ওজনীকরণ আজকে পড়াবো না, ওজনীকরণ থেকে অনেক কিছু পড়া আছে, ওজনীকরণ অনেক কিছু পড়া আছে। ঠিক আছে, ওজনীকরণ আজকে পড়াবো না। অম্লধর্মী পড়াইছি এগুলা, বেঞ্জিন চক্রকে সক্রিয় করে কোনটা পড়াইছি এগুলা, অসম্পৃক্ত যৌগের ক্ষেত্রে ব্রোমিন দ্রবণ পড়াইছি। এই প্রশ্নে খেয়াল করতে পারো CH3CN অণুতে সিগমা পাই বন্ধন কয়টা? সিগমা বন্ধন হচ্ছে যে একক বন্ধন, দ্বিবন্ধনের ক্ষেত্রে কি পাই বন্ধন থাকবে, ত্রিবন্ধনের ক্ষেত্রে। শেষ, পড়া শেষ, আজকে পড়া শেষ। বুঝতে পারছো? তাহলে 199 পর্যন্ত সলভ করাইছি, 200 নাম্বারটা হচ্ছে কালকে সলভ করাবো ইনশাল্লাহ। ওজনীকরণ থেকে আরও পড়াশোনা আছে। ক্লাস কেমন লাগছে বইলো? ঠিক আছে, ক্লাস কেমন লাগছে বলবা, বুঝছো কিনা? জৈব রসায়ন যারা একটু কম পারো তাদের ক্ষেত্রে একটু আশার আলো পাচ্ছ কিনা, কারণ এভাবে প্রশ্ন সলভ করলে কমন পড়ে যাবে, যেগুলো পড়াচ্ছে এগুলো থেকে কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আরও ক্লাস নিব, এখানে গ্যাপে অনেকগুলো ক্লাস নিব ইনশাল্লাহ।